আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ার আজকে প্রাণী শ্রেণীবিন্যাস শেষ পর্বের লেকচারে। সো এর আগে আমরা দুইটা পর্বে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পর্যন্ত আমরা পড়েছিলাম, অনেক কিছু জেনেছিলাম, এগুলা নিয়ে আমরা পড়েছি। সো আজকে আমরা তারপর থেকে আমরা শুরু করব। ওকে, সো আমরা একটু দেখে নেই আমাদের সাথে কারা কারা যুক্ত আছো। ওকে, দেখি। আচ্ছা, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমরা কোথায়? দেখি, তোমাদের অনেকেরই টেস্ট এক্সাম ছিল, অনেক ইয়ে ছিল। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ। তোমাদের টেস্ট এক্সাম কেমন চলতেছে আমাকে বলো। টেস্ট এক্সাম কেমন চলতেছে? সবার কি শেষ হয়েছে কিনা তোমাদের? হুম, শেষ হয়েছে? ভাইকে জানাও। ওকে, 27 তারিখ শেষ। আচ্ছা, ভালো, আগে শেষ হয়ে গেছে। কালকে বায়োলজি একজন বলছে এক্সাম 5 তারিখ শেষ হয়ে গিয়েছে। ভাই এই যে সবারই আসলে মার্চের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ক্লাস শেষ হয়ে যাচ্ছে। একজন বলছে না ভাইয়া 2টা বাকি আছে। আচ্ছা, এখনো সবার আসলে এই টেস্ট এক্সামের টাইমটায় সবার একটা এরকম দেখা যায় যে বাকি থাকে। মানে এক এক কলেজে এক এক রকম, এটা কেন যে করে আমার কাছে সবসময় মনে হয় যে ও একজন বলছে এই মাসের 27 তারিখ শেষ হবে, স্যার আহারে কষ্ট। আহ আচ্ছা, গুড। একজন বলেছে তার টেস্ট এক্সাম ভালো হয়েছে। হ্যাঁ, ওকে। জি ভাইয়া খতম। হ্যাঁ, তোমাদের টেস্টের জন্যই আসলে অনেক কিছু পেন্ডিং, অনেক কিছু আগানো যায় না। হ্যাঁ, ঠিকঠাক ভাবে। তো যাই হোক, আমাদের তো মানে বায়োলজির মোটামুটি আমরা তো মোটামুটি কি 95%ই শেষ। আচ্ছা, ওকে, তাহলে চলো এবার আমরা আলোচনা করি। হ্যাঁ, তো আমরা এর আগে দ্বিতীয় পর্ব পর্যন্ত আমরা পড়েছিলাম হচ্ছে কি, আমরা পড়েছিলাম হচ্ছে এটা নিয়ে। দেখো, আমরা অ্যানিলিডা পর্যন্ত পড়েছিলাম যে অ্যানিলিডার মধ্যে কি কি আছে কি কি নাই, এগুলা নিয়ে আমরা পড়েছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আর্থ্রোপোডা নিয়ে। কি নিয়ে আলোচনা করব বলতো? আর্থ্রোপোডা। ঠিক আছে, আর্থ্রোপোডা পর্বের প্রাণী নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আর্থ্রোপোডাটা কি? হ্যাঁ, আর্থ্রোপোডাটা কি? তাহলে আর্থ্রোপোডার মধ্যে আমরা বলে থাকি হচ্ছে যে নাম্বার 1, দেখো, হুম, আর্থ্রোপোডার মধ্যে তাহলে প্রথমেই একটা কথা আমরা বলি, এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম পর্ব। মনে রাখবা, আর্থ্রোপোডা কি? এটা সবচেয়ে বৃহত্তম পর্ব, মানে সবচেয়ে বড় আকারে, এদের সদস্য সবচেয়ে বেশি। এবং আর্থ্রোপোডা প্রাণীদেরকে আমরা একটা নাম বলি, ওদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী। ওকে, কি বলা হয়? সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী প্রাণী। তাহলে সন্ধিপদী তার মানে কি? জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্ট জয়েন্ট করা, প্রত্যেকটা জয়েন্ট জয়েন্ট করা, এটা হচ্ছে সন্ধিপদী। পদী, পদ, পদ মানে কি? পা। তার মানে প্রত্যেকটা পা ওদের জয়েন্ট করা থাকে। জয়েন্ট, এই যে আমাদের আঙ্গুলগুলো যেমন জয়েন্ট আছে, এরকম জয়েন্ট একটার সাথে একটা লাগানো। তাহলে সন্ধিপদী প্রাণী আমরা ওদেরকে বলে থাকি, রাইট? আচ্ছা, এখন আসো ওদের বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করো, নাম্বার 1 আমরা কি বলে থাকতে পারি? যে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এই প্রাণীগুলো কেমন হবে ভাইয়া? দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি? এই প্রাণীগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসম বলার কারণটা কি? কারণ এই প্রাণীগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ওর দেহের ডান পাশ বাম পাশ পাবো। অর্থাৎ
ওই প্রাণীটাকে যদি তুমি ভাগ করো ডান এবং বাম পাশে তুমি ভাগ করতে পারবা। এই কারণে এদেরকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে, দুইটা পাশ, ডান পাশ বাম পাশ। ধরো মানুষকে যেমন ভাগ করলে ডান পাশ বাম পাশ পাওয়া যাবে, ঠিক তেমন এই আর্থ্রোপোডাদেরকে ভাঙলেও তুমি ভাগ করলেও তুমি পাবা। আচ্ছা, এরপরে বলছে ওদের দেহে ট্যাগমাটা থাকে। মনে আছে ট্যাগমাটা কি? আমি তোমাদেরকে প্রথম পর্বে এটা পড়াইছিলাম যে ওদের ট্যাগমাটা থাকে। ট্যাগমাটা মানে হচ্ছে খন্ড খন্ড, তার মানে ওদের দেহগুলো কেমন থাকে? খণ্ডিত থাকে, খণ্ডিত থাকে। ওকে, ওদের দেহটা কেমন থাকবে? খণ্ডিত, তার মানে খন্ড খন্ডগুলো মিলিত হয়ে, খন্ড খন্ডগুলো মিলিত হয়ে কি হবে? এই যে অঞ্চল তৈরি করবে। খন্ডগুলা মিলিত হয়ে অঞ্চল তৈরি করবে, খন্ডগুলা মিলিত হয়ে অঞ্চল তৈরি করবে, এইটাকে বলা হয় ট্যাগমাটা। তাহলে ট্যাগমাটা জিনিসটা কি? ট্যাগমাটা হচ্ছে এই যে খন্ডগুলা মিলিত হয়ে অঞ্চল তৈরি করে, এই অঞ্চলটাকে আমরা বলি ট্যাগমাটা। তাহলে এই যে আর্থ্রোপোডার মধ্যে ঘাস ফড়িং, তুমি চিংড়ি, এগুলা দেখবো ওদের এক একটা অঞ্চল থাকে যেখানে এই খন্ডগুলা দেখা যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা গেল। এরপরে আসো এইখান থেকে, ঠিক আছে, এরপর আসো এদিক থেকে আমরা যদি বলি এখন কি আছে ওদের, ওদের তুমি যদি এদিক যাও তাহলে 2, এটা হচ্ছে এদের কি থাকে? এদের বাইরের কঙ্কালটা কেমন থাকবে? বাইরের দিকে তোমার অ্যান্টেনা থাকে, বাইরের অ্যান্টেনা, অ্যান্টেনা, ঠিক আছে, অ্যান্টেনা থাকবে। ও এই যে অ্যান্টেনা, এরকম ধরো তুমি যদি একটা তেলাপোকার বডিটা চিন্তা করো, তেলাপোকার সামনের দিকে এরকম অ্যান্টেনা থাকে না? এরকম অ্যান্টেনা থাকে না? এই অ্যান্টেনা, হ্যাঁ, দুই পাশে এটা দিয়ে সে উদ্দীপনা গ্রহণ করে। এবং পুঞ্জাক্ষী থাকে। এই পুঞ্জাক্ষী জিনিসটা কি বলতো? পুঞ্জাক্ষীটা কি আসলে এখানে যে বলতেছে যে ওর পুঞ্জাক্ষী থাকে, তার মানে ওর বড় বড় দুইটা চোখ থাকে। কি থাকবে? ওর বড় বড় দুইটা চোখ, বড় চোখ থাকে, এটাকে বলা হয় পুঞ্জাক্ষী। ঠিক আছে, বড় চোখ থাকে, এরকম বড় 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 চোখ দেখা যায়, এটাকে আমরা বলি কি? পুঞ্জাক্ষী। এটাকে আমরা কি বলতে থাকি বলতো? পুঞ্জাক্ষী বলে থাকি। আচ্ছা, থার্ড পয়েন্ট, ওদের দেহ, ওদের দেহের একটা শক্ত আবরণ থাকে, ওদের দেহের একটা শক্ত আবরণ থাকে, এই শক্ত আবরণটাকে বলা হয় কাইটিন। দেহ, দেহ কাইটিন আবরণে আবৃত, দেহ কাইটিন, কাইটিন আবরণে আবৃত। ঠিক আছে, দেহ কাইটিন আবরণে, তার মানে ওদের একটা শক্ত আবরণ আছে যার নাম কি? হ্যাঁ, ওকে, কাইটিন আবরণ, শক্ত কাইটিন। যেমন কাকড়া, এদের কিন্তু এই কাইটিন আবরণটা থাকে, একটা শক্ত খোলস, তাই না? কাইটিন দিয়ে যা কিছু থাকবে সেটা কি থাকে? শক্ত থাকে। আচ্ছা, ওদের দেহে একটা গহ্বর আছে, দেহ গহ্বর, দেহ গহ্বর বিদ্যমান, দেহ গহ্বর বিদ্যমান। এই গহ্বরটার নাম কি বলতো? এই গহ্বরটার নাম হচ্ছে হিমোসিল। হ্যাঁ, হিমোসিল, হিমোসিল। তাহলে ওদের দেহ গহ্বর হিমোসিল কি বিদ্যমান, হিমোসিল বিদ্যমান। ওকে, তাহলে ওদের দেহ গহ্বর হিমোসিল বিদ্যমান, হিমোসিল যেটার মধ্যে ওদের রক্ত থাকে, সবকিছু থাকে, এই জিনিসটা থাকে। তাহলে এদের কি? হিমোসিল নামক একটা গহ্বর থাকে, হিমোসিল নামক একটা গহ্বর বিদ্যমান থাকে। আচ্ছা, তারপরে আসো 5 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, 5 নাম্বার পয়েন্ট, তাহলে হিমোসিলের কথা বললাম, এখন আসো ওদের রক্ত সংবহন। ওদের রক্ত সংবহন, ওদের রক্ত সংবহনটা কি? উন্মুক্ত। খেয়াল করো, বলা হয় ওদের রক্ত সংবহন এটা কেমন হবে? একটু উন্মুক্ত, অর্থাৎ এদের একটা গহ্বর আছে, কোন ধমনী শিরা এসব কিছু নাই, জাস্ট কি আছে? একটা গহ্বর আছে। তাহলে এই যে রক্ত সংবহন এটা কেমন? উন্মুক্ত। কেমন এটা বলতো? উন্মুক্ত। ঠিক আছে, উন্মুক্ত, এই জিনিসটা বলছে উন্মুক্ত। তাহলে রক্ত সংবহনটা কেমন? উন্মুক্ত, মানে খোলা, কোনো ধমনী শিরা এরকম কিছুই ওদের নাই, এটাকে আমরা বলি কি? রক্ত সংবহন
উন্মুক্ত থাকে, যা আমাদের যেমন আমাদের রক্তটা কি ধমনী শিরার মধ্য দিয়ে যায়, এটাকে বলা হয় বদ্ধ। আর ওদেরটা কোন ধমনী নাই, ওদের একটা গহ্বরের মধ্যে রক্ত থাকে। এরকম একটা গহ্বর আছে, এরকম একটা গহ্বর আছে। এই গহ্বরের মধ্যে কি আছে? এরকম রক্ত আছে। এই গহ্বরের মধ্যে এরকম রক্ত থাকে। তো এই গহ্বরটাকে বলা হয় হিমোসিল। এই গহ্বরটাকে কি বলা হয়? হিমোসিল। ওকে, এই গহ্বরের মধ্যেই রক্ত থাকে। এই কারণে বলা হচ্ছে যে ওদের রক্ত সংবহনটা কেমন? উন্মুক্ত ধরনের হয়। ওকে, আচ্ছা, এরপরে আসো, তারপরে যদি আমরা আরো ওর বাকি বৈশিষ্ট্যগুলোর দিকে যদি আমরা যাই, তাহলে আমরা কি পাবো? তাহলে আশা করি এতটুকু সবাই তুলছো 5 নম্বর পয়েন্ট পর্যন্ত। এখন দেখো 6 নম্বর পয়েন্ট আমরা যদি বলি, ওর রেচন অঙ্গ, যেটা দিয়ে ও ধরো ওর মল বের করে দেয়, ওর রেচন অঙ্গ কোনটা? রেচন অঙ্গকে কি বলা হয়? রেচন অঙ্গকে বলা হয় মালপিজিয়ান টিউবিউল। এটা টিউবের মতো থাকে, তাহলে এটার নাম কি? মালপিজিয়ান টিউবিউল। মালপিজিয়ান টিউবিউল। ওকে, মালপিজিয়ান টিউবিউল, এটা বলছে। তাহলে মালপিজিয়ান টিউবিউল থাকে, মালপিজিয়ান টিউবিউল থাকে। তাহলে মালপিজিয়ান টিউবিউল জিনিসটা কি? মালপিজিয়ান টিউবিউল হচ্ছে এরকম একটা টিউবিউল থাকে, এরকম একটা টিউবিউল থাকে। এই টিউবিউলের মধ্যে বর্জ্য থাকে। এই টিউবিউলের মধ্যে কি থাকে? বর্জ্য থাকে। তাহলে এটা হচ্ছে মালপিজিয়ান টিউবিউল। এইটার ভিতরে বর্জ্য পদার্থগুলা তৈরি হয়। এটার ভিতরে বর্জ্য পদার্থগুলা কি হয়? তৈরি হয়। ওকে, আচ্ছা, ফাইন। তারপরে আসো 7 নম্বর পয়েন্টে আমরা যদি বলি, তাহলে এখানে কি আছে বলতো? এখানে কি আছে? ওর রূপান্তরটা কেমন? এদের এই যে তোমার হচ্ছে গিয়ে আর্থ্রোপোডাদের অসম্পূর্ণ রূপান্তর থাকে। অসম্পূর্ণ রূপান্তর। রূপান্তর মানে কি? এই যে গ্র্যাজুয়াল পরিবর্তন। রূপান্তর মানে কি? গ্র্যাজুয়াল পরিবর্তন। তাহলে তোমার হচ্ছে যে ডিম থেকে লার্ভা, লার্ভা এরকম করে করে ছোট থেকে যে বড় হয়, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রূপান্তর। তাহলে অসম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর হয়। তাহলে এটাকে অসম্পূর্ণ কেন বললো? কারণ আমরা স্বাভাবিকভাবে জানি যে কি হয়। দেখো, একটা ডিমের পরে লার্ভা, লার্ভার পরে পিউপা, লার্ভা, পিউপা, তারপরে হয় পূর্ণাঙ্গ। কিন্তু এই ঘাস ফড়িং এর ক্ষেত্রে, বা এই যে আমরা যেটা আর্থ্রোপোডা, ওদের ক্ষেত্রে কি হয় জানো? এসব লার্ভা দশা, পিউপা দশা বলতে কিছু নাই। ওদের ডিমের পরে সরাসরি তোমার একটা দশা হয়, এটার নাম নিম্ফ। কি দশা? নিম্ফ দশা। এই নিম্ফের পরে একদম পূর্ণাঙ্গ। মানে কোনো লার্ভা, পিউপা এরকম কোনো দশাই নাই, জাস্ট ডিমের পরে নিম্ফ, নিম্ফের পরে পূর্ণাঙ্গ। এই কথাগুলো বলছে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই যে জিনিসগুলো, এগুলো দেখলে তুমি, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যখন ঘাস ফড়িং পড়বা, ঘাস ফড়িং পড়তে গেলেই তুমি ইজিলি এটা বুঝে যাবা। কারণ ঘাস ফড়িং এ এটা সুন্দর করে বলা আছে, বুঝতে পারছো? মানে তুমি ঘাস ফড়িং পড়তে গেলেই সুন্দরভাবে এই জিনিসটা আয়ত্ত করে নিতে পারবা। ওকে, ঘাস ফড়িং পড়তে গেলেই তোমার এটা আয়ত্তে এসে যাবে, ঘাস ফড়িং পড়তে গেলে। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি এই জিনিসটা বুঝে গেছি। তাহলে এই জিনিসগুলাই আমাদের মোটামুটি একদম কমনেস্ট বৈশিষ্ট্য, যা যা আমাদের লাগবে আমি তোমাদেরকে সবকিছু এখানে বলে দিলাম। ওকে, দেখো, হুম, আচ্ছা, আশা করি। আচ্ছা, ওয়েবসাইটে আইডি লগ ইন হচ্ছে না, তুমি পেজে মেসেজ দিও ভাইয়া, সমস্যা নেই। পেজে জানাও তোমার সমস্যার কথা। এইটা গেল। তাহলে আমরা আর্থ্রোপোডা নিয়ে বুঝলাম। তো আর্থ্রোপোডার মধ্যে কি আছে? এই যেমন মাছি, চিংড়ি, মশা, হ্যাঁ, ঘাস ফড়িং, এগুলা হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে। তাহলে উদাহরণের মধ্যে কি? ওই যে আমরা আশেপাশে যত পোকামাকড় দেখি না, মশা, মাছি, হ্যাঁ, তারপর আমরা যেটা মানে চিংড়িও কিন্তু এক ধরনের পোকা, আমরা অনেক জায়গায় বলা হয়। তো এই আর্থ্রোপোডা ম্যাক্সিমামই হচ্ছে পোকামাকড় গুলা, ঠিক আছে? গৃহমাছি, কাকড়া, তারপরে হচ্ছে গিয়ে ঘাস ফড়িং, এইসব টাইপের জিনিস। ওকে, আচ্ছা, এখন আসো সর্বশেষ যে পর্বটা, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। খেয়াল করো, একাইনোডার্মা।
ডারমাটা, একাইনোডারমাটা। ঠিক আছে, একাইনোডারমাটার কথা বলছে। তাহলে একাইনোডারমাটা জিনিসটা কি? একাইনো, একাইনো মানে হচ্ছে, একাইনো মানে কাটা। দেখো, একাইনো মানে কি? কাটা, কাটা, কাটা। আর ডার্মা মানে হচ্ছে ত্বক। ডার্মা মানে কি? ত্বক, ত্বক। তাহলে একাইনো ডার্মাটা, একাইনো ডার্মাটা তার মানে কাটা যুক্ত ত্বক। তার মানে ত্বকে কি থাকবে? কাটা 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 থাকবে। ত্বকে কি থাকবে? কাটা কাটা থাকবে। তাহলে এই যে একাইনো কাটা, তার মানে এই প্রাণীদেরকে আমরা কি বলে থাকি বলতো? এই প্রাণীদেরকে বলা হয় কণ্টক ত্বক প্রাণী। তার মানে ওদের দেহের মধ্যে কাটা থাকবে, কণ্টক ত্বক প্রাণী। ঠিক আছে, কণ্টক ত্বক প্রাণী, কণ্টক ত্বক প্রাণী। ওকে, দেখো টেস্টের কারণে ক্লাস করতে পারবে না, আচ্ছা সমস্যা নাই, পরে করে নিও। আমি তো জানি তোমরা টেস্টের জন্যই ক্লাসগুলো করতে পারো না, তোমরা বলো তো, তারপরেও তো নিতে তো হবে, পড়ায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, এবার আসো আমরা বৈশিষ্ট্যের মধ্যে আসি। হ্যাঁ, বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো আমাদের মাস্ট পড়তে হবে। তাহলে দেখো, প্রথম কথা, ওদের দেহ কেমন? ওদের দেহটা পঞ্চ ওরীয় প্রতিসম। কি বলছি? পঞ্চ ওরীয় প্রতিসম, পঞ্চ ওরীয় প্রতিসম। ঠিক আছে, পঞ্চ ওরীয় প্রতিসম, এই কথাটা বলছে। তাহলে পঞ্চ ওরীয় প্রতিসম মানে কি? পঞ্চ ওরীয় প্রতিসম তার মানে ওই প্রাণীটাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারবো। আমরা কি করতে পারবো? এটা প্রাণীটাকে 5 ভাগে, 5 ভাগে আমরা ভাগ করতে পারবো। ওকে, এটা একটা বলছে। এরপরে বলছে কিন্তু ওরা লার্ভা দশায়, ওরা লার্ভা দশায় কেমন? ওরা লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে, দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে দেহ পঞ্চ ওরীয় প্রতিসম, কিন্তু লার্ভা দশায় ওরা দ্বিপার্শ্বীয়। এই তথ্যটা মনে রাখবে, যারা লার্ভা মানে ছোট, লার্ভা মানে কি? বাচ্চা কালে। ঠিক আছে, লার্ভা মানে কি? বাচ্চা কালে। একজন বলতেছে সে কি জানি মিস করবে, দেখি তো, সামিউন নাহার। আচ্ছা না, সামিউন নাহার, সাইমুন নাহার না, মিস করবা না কিছু। টার্গেট ডিএমস এর ক্লাস কয়টা হয়েছে? মিয়াজিন কয়টা মিস করবো না? মিস এখনো করবা না। হ্যাঁ, এখন আমরা শুরু করি নাই। তোমাদের আগে রাইজিং স্টার এক্সাম নিলাম, তারপরে তোমাদের ইয়েটা করবো, তারপরে তোমরা পাবা। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল আমাদের একাইনোডার্মাটার এই মানে ফার্স্ট একটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। ঠিক আছে, ফার্স্ট একটা বৈশিষ্ট্য আলোচনা করলাম। এরপরে আসো, না টার্গেট ডিএমসি এর কোনো ক্লাস আমরা আর্কাইভ ক্লাসগুলা আপাতত যোগ করছি, সো তোমরা পাবা, সমস্যা নেই। ওকে, কোনো লাইভ ক্লাস এখনো হয় নাই। এবার আসো, এবার আসো যে এরপরে প্রথম পার্ট গেল, এবার সেকেন্ড পার্টে আসি আমরা। ঠিক আছে, সেকেন্ড পার্টে আসি। প্রথমে বলা হচ্ছে যে এদের দেহ, এদের দেহ মৌখিক ও বিমৌখিক অঞ্চল আছে। মৌখিক মানে মুখ, তার মানে ওদের দেহটা হচ্ছে এরকম। ধরো এই মোবাইলটাকে যদি আমরা এরকম দেই, হ্যাঁ এরকম, তাহলে এইটা হচ্ছে মৌখিক, এটা হচ্ছে বিমৌখিক। মানে মুখ, এই জায়গাটা মুখের জায়গা, আর নিচেরটা হচ্ছে পিছনে পায়ুর জায়গা। তাহলে মৌখিক আর বিমৌখিক, উপরেরটা মৌখিক, নিচেরটা বিমৌখিক। তাহলে দেহ মৌখিক ও বিমৌখিক অঞ্চলে বিভক্ত, বিমৌখিক অঞ্চলে বিভক্ত, অঞ্চলে বিভক্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে ওদের দেহ মৌখিক ও বিমৌখিক অঞ্চলে ভাগ করা, তাই না? ওকে, ফাইন। এখন এরপরে যদি আমরা আসি, যে দেখো বলতেছে দেহ মৌখিক ও বিমৌখিক অঞ্চলে বিভক্ত। কি মাঝখানে এটা কি আসে? কম্পিউটার
ওকে, এখন এখানে বলছে যে এই মৌখিক তলে এই জায়গায় মানে উপরের দিকে, এটা ধরো প্রাণীটা এরকম, হ্যাঁ, যেমন ওই যে স্টারফিশ, তোমরা সমুদ্র তারা দেখছো না, স্টারফিশ এইগুলা, হ্যাঁ, তো এগুলার মধ্যে এই উপরের দিকে ওর কিছু খাঁজ আছে, ধরো এরকম, এটা ধরো প্রাণীটা এখানে এরকম, হ্যাঁ, তারা মাছ, তারার মতো এরকম, তো এই এদের মধ্যে এরকম খাঁজ আছে, খাঁজ, মনে হচ্ছে যে একটা কিছু দাগ দিয়ে দিয়েছে, এরকম খাঁজ আছে। তাহলে মৌখিক তলে তোমার কি আছে? অ্যাম্বুলেক্রাল, অ্যাম্বুলেক্রাল, অ্যাম্বুলেক্রাল খাদ, অ্যাম্বুলেক্রাল খাদ বিন্যস্ত, ঠিক আছে, অ্যাম্বুলেক্রাল খাদ থাকে। ওকে, আচ্ছা দাঁড়াও, ভাইয়ার একটা ইম্পর্টেন্ট কল আসছে, তো 1 মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, না ভাই, এরকম না, এখানে আপনি তো পাওয়ারের মধ্যে দিচ্ছেন ট্রেনটা, ঠিক আছে, হ্যাঁ ট্রেনটা ঠিক আছে, টার্গেট টিএমসি রাখছেন, টার্গেট টিএমসি, ওকে, এখানে টিএমসি নর্মাল স্যাম্পল ফর 90 আদার্স এরকম না, জিনিসটা হচ্ছে হ্যাঁ জিনিসটা হচ্ছে যে যেহেতু আমাদের নামটা মেডিকেলটা, তো তাহলে পুরো কনফিউশন, আমাদের নামটা হৃদয় হামিম এন্ড 17.9, আর কমেন্টে আরো কিছু দেন, নিচে আপনারা লিখেছেন দেখেন না, নিচে আপনি কমেন্টে পাঠান, এরকম করা যায়, মানে এখানে যে একটা কমেন্ট দিয়েছেন, আমাদের একটা কমেন্ট দেন, বেস্ট উইশেস ফর ইউর ফিউচার, তারপরে কনগ্রাচুলেশনস, হ্যাঁ, এন্ড গুড লাক, এইসবের কমেন্ট আরো 2-3টা পারা, নিচের ওই দিকে নিচে পর্যন্ত থাকুক, প্যারা নেই, বুঝছেন, এই জিনিসটা অ্যাড করুন। ওকে, আচ্ছা, ওকে, আমরা আসি। এবার আসুন, ভাইয়া কি নিয়ে কথা বলতেছেন? ভাইয়া তোমার ওই যে বললাম না, তোমাদের সিনিয়র ভাই আপুদের মেডিকেল গ্র্যান্ড সেলিব্রেশন, সো 24 ব্যাচ তোমরাও কিন্তু ইনশাল্লাহ মানে এখানে থাকবা, অবশ্যই থাকবা, মানে 24 ব্যাচ ইনশাল্লাহ একদিন মানে তোমরাও মেডিকেলে চান্স হয়ে এখানে আসবা আর কি। ওকে, আচ্ছা, তোমাদের সিনিয়র ভাইয়াদের মেডিকেল গ্র্যান্ড সেলিব্রেশন নিয়েই আসলে কিছুদিন ব্যস্ত সময় কাটাচ্ছিলাম। ওকে, তো যাই হোক, এরকম অ্যাম্বুলেক্রাল খাদ থাকে, খাদ, মনে হচ্ছে এরকম খাদ আছে একটা গর্ত করা, অ্যাম্বুলেক্রাল কয়টা থাকে? এটা 5টা থাকে, এটা কয়টা থাকবে? 5টা। ওকে, 5টা এরকম খাদ দেখা যায়, এদেরকে বলা হয় অ্যাম্বুলেক্রাল খাদ, অ্যাম্বুলেক্রাল খাদ। ওকে, এরপরে আসো, এরপরে 4 নাম্বার পয়েন্টে আমাকে কি বলছে, আমরা কি বলবো, ওদের পানি সংবহন তন্ত্র থাকে, পানি সংবহন, তার মানে ওদের ভিতরে নালী থাকে যেটা দিয়ে পানি প্রবেশ করতে পারে, কারণ ওরা সবাই সামুদ্রিক। তাহলে ওদের কি থাকে? পানি সংবহন তন্ত্র, মানে পানি চলাচল করার জন্য ওদের একটা সিস্টেম থাকে ওদের দেহের ভিতরে, যেটা দিয়ে পানি পরিবহন করে। কি করে? পানি পরিবহন করে। এটাকে বলা হয় কি? পানি সংবহন তন্ত্র। কেন পানি সংবহন তন্ত্র থাকবে? কারণ এরা সবাই সামুদ্রিক, এরা সবাই সামুদ্রিক, ঠিক আছে, এরা সবাই কেমন? সামুদ্রিক, এরা সবাই সামুদ্রিক। ওকে, ওকে, পানি সংবহন তন্ত্র, তাহলে পানি সংবহন তন্ত্র কেন ওদের পানি চলাচল করবে? কারণ এরা সবাই সামুদ্রিক। হুম, যারা পাওয়ার প্লে প্লাস বায়োবস দুইটাতেই আছে তাদের জন্য কোনো ডিসকাউন্ট নাই, দিন
না, সবার জন্য আমরা সেম এটাই রাখছি। ওকে, কারণ পাওয়ার প্লে বায়োবস তোমরা তো আসোই, মানে বায়োবস থেকেই তো হয়তো অনেকে পাওয়ার প্লে গেছো বা এরকম ব্যাপার থাকে। তো এই জিনিসটাই। ওকে, তো আমরা আসলে বর্তমানে মানে তুমি যদি অন্যান্য অনেক প্ল্যাটফর্ম খুঁজো, তোমরাও দেখবা যে মেডিকেলের কোর্সে সবচেয়ে এফোর্ডেবল মানে এবং বেস্ট সার্ভিস দিয়ে আমরা রাখি। আমরা অনেক স্টুডেন্টদের কথা ভাবি যে না, অনেক স্টুডেন্ট আসলে এত, মানে তুমি অন্য জায়গায় খুঁজবা দেখবা 5,000, 7,000, 6,000 এরকম করে রাখে, 6-7,000। তো আমরা কিন্তু এফোর্ডেবল একটা রেঞ্জে রাখি, সো দ্যাট মানে তোমরা মানে তোমরাও যেন অ্যাফোর্ড করতে পারো। অনেকেই আছে যে ভাইয়া আমি এত টাকা দিয়ে পারবো না, বা তো আমরা ওই জিনিসটা মাথায় রাখি, রেখেই তোমাদের জন্য এই এমন প্রাইস। সো আসলে আমরা মানে হয়তো অ্যামাউন্টটা অন্য প্ল্যাটফর্মের তুলনায় অনেক কম রাখি, বাট আমরা এফোর্ট বা আমাদের যে কোয়ালিটি সেটা কিন্তু আমরা আমাদের মতো বরাবরের মতোই বেস্টটা দিই, বুঝছো? আচ্ছা, তো এটা গেল। তাহলে আমি একটা জিনিস বুঝলাম, ওদের পানি সংবহন তন্ত্র থাকে। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে প্রচুর আসে যে পানি সংবহন তন্ত্র কি না, বা কয় মানে কার থাকে, একাইনোডার্মাটার থাকে। কেন? কারণ ওরা সবাই সমুদ্রে থাকে, তাহলে সমুদ্রে পানি, তার মানে ওদের পানি সংবহনের জন্য একটা অবস্থা লাগবেই। আচ্ছা, তারপরে আসো 5 নম্বর পয়েন্ট কি বলছে, ওদের যে চলন অঙ্গ চলাচল করে, ওরা চলন অঙ্গ থাকে, এইটার নাম কি? চলন অঙ্গের নাম হচ্ছে টিউব ফিট। কি নাম দিছি? টিউব ফিট। ফিট মানে তো পা, আর ওটা দেখতে কিসের মতো? টিউবের মতো, এরকম টিউব ফিট। তো দেখো এই টিউব ফিটটা কিরকম, ধরো এই হুম এরকম প্রাণী, তো ওর নিচের দিকে এরকম টিউবের মতো থাকে। কি থাকে? এরকম টিউবের মতো পা থাকে, এই যে এই, ঠিক আছে, টিউবের মতো এরকম পা দেখা যায়। এইগুলাকে বলা হয় কি? টিউব ফিট। ওকে, এটাকে কি বলি আমরা? টিউব ফিট। চলনাঙ্গ টিউব ফিট। চলনাঙ্গ কি? টিউব ফিট। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর, রক্ত সংবহন, রক্ত সংবহন, রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, ও শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র অনুপস্থিত, অনুপস্থিত, অনুপস্থিত। তার মানে এগুলো কিছু থাকে না, ওদের রক্ত সংবহন বা শ্বসনতন্ত্র আলাদাভাবে যে ফুসফুস বা ফুলকা এগুলো যে থাকবে, এরকম কিছু থাকে না, এগুলো ওদের কিছু নাই। ঠিক আছে, এগুলো ওদের কিছু নাই, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যেটা একটা বলা হয়, ওদের যেহেতু রক্ত সংবহন তন্ত্র এগুলো কিছু নাই, কিন্তু ওদের হিমাল তন্ত্র, হিমাল ও পেরিহিমাল নামক তন্ত্র আছে। মানে এটা রক্তের মতো কাজ করে, কিন্তু এটা রক্ত সংবহন, পুরোপুরি রক্ত না। এটাকে বলা হয় হিমাল ও পেরিহিমাল তন্ত্র থাকে। পেরিহিমাল তন্ত্র বিদ্যমান, বিদ্যমান, ঠিক আছে? এই কথাগুলা বলছে। তাহলে দেখো আমার এখানে কি কি আমরা বুঝলাম, যে ওর কি কি থাকে, যে ওরা সামুদ্রিক, ওদের কাটা কাটা থাকে, দেহে কাটা থাকে, ওদের শ্বসনতন্ত্রে এটা থাকে না, ওদের চলন অঙ্গটাকে টিউব ফিট বলে। এই টিউব ফিটের তথ্যটা প্রচুর আসে বিভিন্ন জায়গায়, তুমি এই টিউব ফিটের এগুলো এমসিকিউ তে প্রচুর আসে, যে টিউব ফিট কার চলন অঙ্গ, টিউব ফিট কার চলন অঙ্গ, এই ধরনের প্রশ্নগুলা প্রচুর এসে থাকে, প্রচুর এসে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, বুঝা গেছে? হুম, বুঝা গেছে? এবার আসো তারপরে, হ্যাঁ, এবার আসো তারপরে। তো এবার এখান থেকে যদি আমরা এর পরে যাই, 5 নম্বর পয়েন্ট, হ্যাঁ, এখান থেকে এবার আমরা যাব হচ্ছে যে এই যে করডাটা নিয়ে আমরা এত কাহিনী করি, আমরা তো করডাটার বৈশিষ্ট্য একদম প্রথম পর্বে পড়ছিলাম, করডাটার নন করডাটার পার্থক্য, তাই না? তো করডাটা, এই করডাটা মানে কি? যাদের জীবনের কোনো এক সময় নটোকর্ড ছিল, এই যে পিছন দিকে একটা দণ্ডের মতো এই নটোকর্ড যাদের ছিল জীবনের কোনো এক দশায়, যাদের নটোকর্ড ছিল তারাই করডাটা। এখন এটা বাচ্চাকালে হইতে পারে, বয়স্ককালেও হইতে পারে, আজীবনও হইতে পারে, যখনই নটোকর্ড থাকুক তারা করডাটা, তারা কি? করডাটা। ওকে, তো এখন আসো যে এই করডাটাকে কয় ভাগে ভাগ করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, করডাটা, এই করডাটার
কয়টা ভাগ আছে এই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা ওকে, এই তাহলে আমরা কর্ডাটাকে তিনটা সাব ফাইলামে ভাগ করব। ঠিক আছে, তিনটা উপপর্বে ভাগ করব। এই কর্ডাটা তো একটা পর্ব, তাই না? এই যে আমিও তো কর্ডাটার মধ্যে, কিন্তু কর্ডাটা তো মাছও কর্ডাটা, তারপরে আরো অনেক কিছু আছে কর্ডাটার মধ্যে। তো কর্ডাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। দেখো, প্রথম ব্যাপারটা হচ্ছে ইউরো কর্ডাটা, ইউরো কর্ডাটা, ইউরো কর্ডাটা। সেকেন্ডলি যে ভাগ মানে সাব ফাইলাম, এরা হচ্ছে আমরা এটাকে সাব ফাইলামে ভাগ করতেছি, মানে এটা তো ফাইলাম মানে পর্ব, আমরা উপপর্বে ভাগ করতেছি। তাহলে ইউরো কর্ডাটা, তারপরে হচ্ছে সেফালো কর্ডাটা, সেফালো কর্ডাটা, তারপরে হচ্ছে কি, তাহলে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, এরপরে আমরা বলি ভার্টিব্রাটা। এরপরে কি, ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। এই ঠিক আছে, এই জিনিসটা। তাহলে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা, ইউরো সেফালো ভার্টি, তাই না? তিনটা, ইউরো সেফালো ভার্টি। এখন দেখো এই জায়গায় ইউরো কর্ডাটার মানে কি, মানে হচ্ছে ওর নটোকর্ডটা কোথায় থাকে, লেজের দিকে থাকে। ইউরো কর্ডাটা তার মানে নটোকর্ড লেজে থাকে। কোথায় থাকে নটোকর্ডটা, লেজে, নটোকর্ড লেজে। এই কারণে ও ইউরো কর্ডাটা, ইউরো মানে লেজ। তাহলে ওর নটোকর্ডটা কোন দিকে থাকবে ভাইয়া, ওর নটোকর্ড থাকবে লেজের দিকে। হ্যাঁ, ওকে, আচ্ছা। এটা নটোকর্ডের লেজ, এটা নটোকর্ডের সেফালো কর্ডাটা মানে হচ্ছে মাথা। সেফালো মানে কি, এই সেফালো মানে হচ্ছে মাথা। তার মানে নটোকর্ড মাথায় থাকে। কোনটায় থাকে, নটোকর্ড মাথায়, মাথার দিকে থাকে। এটা হচ্ছে সেফালো কর্ডাটা। আর ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা মানে কি, এটা হচ্ছে মেরুদণ্ড। মানে আমরা হচ্ছে ভার্টিব্রাটা মানে আমাদের নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়। তাহলে এইদের ক্ষেত্রে কি হয়, এদের নটোকর্ড, নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয়, মেরুদণ্ডে পরিণত হয়। আর মেরুদণ্ড ইংরেজি কি, ভার্টিব্রাটা আমরা এভাবে বলি। তো মেরুদণ্ডে পরিণত হয়। ওকে, দ্যাটস ইট। তাহলে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা, ইউরো সেফালো ভার্টি। তাহলে ইউরো কর্ডাটা এটা হচ্ছে নটোকর্ডটা লেজে থাকবে, সেফালো কর্ডাটা নটোকর্ডটা মাথায় থাকবে, এবং ভার্টিব্রাটা নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হবে। এই যে আমাদের মতো এরকম মেরুদণ্ডে পরিণত হবে। ঠিক আছে, ওকে, এই জিনিসটা বলা হচ্ছে। তাহলে আমরা তিনটা ব্যাপার এখানে বুঝলাম, যে তিনটা ব্যাপারে কি কি, এই যে তোমার ইউরো সেফালো ভার্টিব্রাটা, ইউরো সেফালো ভার্টিব্রাটা, তাই না? যে তিনটা কেন, একটা নটোকর্ডটা লেজে থাকবে, একটা মাথায়, সেফালো, সেফালো মানে মাথা, আর একটা নটোকর্ড এটা মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। এই যে আমাদের যেমন পিছনে একটা মেরুদণ্ড আছে না, এই মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, হুম, আচ্ছা। টার্গেট ডিএমসি এটা প্রি মেডিকেল প্লাস ফুল মেডিকেল। টার্গেট ডিএমসি এটা কি, প্রি মেডিকেল প্লাস ফুল মেডিকেল। হ্যাঁ, প্রি মেডিকেল প্লাস ফুল মেডিকেল। আচ্ছা, এটা গেল তাহলে আমাদের একটা বেসিক। এখন আমরা ইন্ডিভিজুয়ালি একটু পড়বো ইউরো কর্ডাটা নিয়ে। ঠিক আছে, ইউরো কর্ডাটা এটা অনেক আসে, ইউরো কর্ডাটা, ইউরো কর্ডাটা। ঠিক আছে, ইউরো কর্ডাটা নিয়ে আমরা জানবো। তো ইউরো কর্ডাটার মধ্যে তুমি একটু খেয়াল করো ভাইয়া, ইউরো কর্ডাটা এখানে, আচ্ছা এখানে আমাকে এটার ভাগটা পরে আসি আমরা।
আগে ওর বৈশিষ্ট্যগুলো শিখে নেই, তাই না? আচ্ছা, তো ওর দেহটা একটা আবরণ থাকে যার নাম টিউনিক। টিউনিক একটা আবরণ কি দিয়ে তৈরি? টিউনিসিন পদার্থ দিয়ে তৈরি। তাইলে একটা পদার্থ যার নাম টিউনিসিন, টিউনিসিন এই পদার্থ দিয়ে একটা আবরণ হয়েছে এই প্রাণীদের, যেটার নাম হচ্ছে টিউনিক আবরণ। তাহলে টিউনিসিন পদার্থ দিয়ে তৈরি তৈরি টিউনিক আবরণে আবৃত। টিউনিক আবরণে আবৃত। তাহলে টিউনিসিন পদার্থ দিয়ে তৈরি টিউনিক আবরণে আবৃত। টিউনিক আবরণে এটা আবৃত, ঠিক আছে? টিউনিক আবরণ থাকবে। ওকে ফাইন, টিউনিক আবরণ থাকবে, এটা একটা কথা গেল, তাই না? এবার এটা গেল টিউনিসিন। সেকেন্ড পয়েন্ট দেখো, ওদের নটোকর্ড লেজে সীমাবদ্ধ। তার মানে আমি তো বলছি নটোকর্ড কই থাকবে? লেজে। ওকে, সিম্পল কথা। আমাদের যেটা পিছনের এরকম থাকে, এই যে এখান থেকে এরকম এদিকে থাকে, ওদেরটা লেজের দিকে থাকে। নটোকর্ড লেজে সীমাবদ্ধ। ওকে, নটোকর্ডটা লেজে সীমাবদ্ধ। ওকে, এদের স্নায়ুরজ্জু মানে আমাদের স্নায়ুরজ্জু ছিল এরকম লম্বা একটা লাঠির মতো, এরকম ধরো একটা চিকন লাঠির মতো, হ্যাঁ, স্নায়ুরজ্জু। তাহলে ওদের ক্ষেত্রে এই স্নায়ুরজ্জুটা কিসে পরিণত হয়ে যায়? এই স্নায়ুরজ্জু গ্যাংলিয়নে পরিণত হয়। কিসে? স্নায়ুরজ্জু গ্যাংলিয়ন এটাকে বলা হয়। এটা কি আসতেছে দেখো, গ্যাংলিয়নে পরিণত। স্নায়ুরজ্জুটা কিসে পরিণত হয়? গ্যাংলিয়নে পরিণত। ওকে, গ্যাংলিয়নে পরিণত। তাহলে এই যে দেখো গ্যাংলিয়নে পরিণত, এই গ্যাংলিয়নটা কি? গ্যাংলিয়নে পরিণত, গ্যাংলিয়ন হচ্ছে স্নায়ুদের জাল, স্নায়ুদের জালক, স্নায়ুদের জালক, ঠিক আছে? তাহলে এই যে জালক, অনেকগুলো স্নায়ু এরকম হয়ে একটা জালক, এটা এটা স্নায়ুদের জালক, এটা হচ্ছে গ্যাংলিয়ন। তাহলে স্নায়ুরজ্জু গ্যাংলিয়নে পরিণত, তার মানে অনেকগুলো স্নায়ুরজ্জু মিলে এরকম গ্যাংলিয়ন হয়ে যায়। এটা কি? গ্যাংলিয়ন বলে। ওকে, গ্যাংলিয়ন তার মানে স্নায়ুদের যে জালকের মতো গঠন, এটাকে আমরা বলি গ্যাংলিয়ন। তাহলে ওদেরটা কি হয়? গ্যাংলিয়নে পরিণত হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি বলছে 4 নাম্বার পয়েন্টে আমরা আসি। ওদের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। এটা কি? রিভার্স পেরিস্টালসিস। দেখো, রিভার্স পেরিস্টালসিস মানে কি? সামনের দিকে সংকোচন প্রসারণ, মানে সংকোচন প্রসারণ হচ্ছে এরকম, এটাকে বলা হয় রিভার্স পেরিস্টালসিস। তার মানে এরকম সংকোচন প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণ এরকম করে করে যাচ্ছে, এটাকে বলা হয় রিভার্স পেরিস্টালসিস। এটা তাহলে ওদের হৃদচক্রে এরকম রিভার্স পেরিস্টালসিস দেখা যায়, ঠিক আছে? তাহলে রিভার্স পেরিস্টালসিস দেখা যায় হৃদচক্রে। তার মানে ওদের রক্তের গতিপথ উল্টো দিকে হয়। রিভার্স মানে কি? উল্টা। তার মানে যেমনে যাওয়ার কথা উল্টা দিকে যায়, এটা হচ্ছে ওদের। মানে একটা জিনিস আছে কি সোজা এইভাবে যাবে না, ওরা উল্টা দিকে যাবে। তাহলে উল্টো দিকে রক্ত চলাচল, উল্টো দিকে রক্ত চলাচল করে, এটাকে ওকে, উল্টো দিকে রক্ত চলাচল। তাই এই কথাটাকে বলা হয় রিভার্স পেরিস্টালসিস, যে রক্তটা উল্টা দিকে যাচ্ছে, সোজা এইভাবে না গিয়ে উল্টা দিকে যায়। ওকে, তাহলে রিভার্স পেরিস্টালসিস বুঝে গেল। এখন এরপরে যদি আমরা 5 নাম্বার, মানে এরপরে আরো তোমার যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি যাই, হ্যাঁ, দেখো কি বলছে এর 5-এ আমরা বলতেছি হচ্ছে ওদের ট্যাডপোল লার্ভা থাকে। কি থাকে? একটা দশা ট্যাডপোল, এটা ব্যাঙেও তোমরা নাম শুনবা, ট্যাডপোল লার্ভা থাকে, ট্যাডপোল লার্ভা ওদের থাকে, ঠিক আছে?
ট্যাডপোল নামক লার্ভা দশা থাকে। এই কথাটা বলছি, ট্যাডপোল লার্ভা দশা। আচ্ছা, 6 নম্বর পয়েন্টে কি বলছে দেখো। 6 নম্বর পয়েন্টে আমরা এখানে বলছি মানে কি হচ্ছে যে 6 নম্বর পয়েন্টের মধ্যে আমাদের একটা জিনিস খুব কমন, যে লার্ভার প্রতীপ রূপান্তর কি ঘটে। লার্ভার প্রতীপ রূপান্তর, প্রতীপ রূপান্তর ঘটে। ওকে, তাহলে লার্ভার প্রতীপ রূপান্তর ঘটে। কি বলছি? প্রতীপ রূপান্তর। এটার মানে কি? মানে প্রতীপ মানে উল্টা, মানে হচ্ছে নরমালি মানুষ কি হয়, অনুন্নত থেকে উন্নত মানে খারাপ থেকে ভালোর দিকে যায়। এদের হয় কি উন্নত বৈশিষ্ট্য থেকে অনুন্নত বৈশিষ্ট্য, মানে উল্টা। প্রতীপ রূপান্তর মানে হচ্ছে এদের উন্নত বৈশিষ্ট্য থেকে ধীরে ধীরে এদের কি হয়, অনুন্নত বৈশিষ্ট্যে পরিণত হয়। বুঝতে পারছো? এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে উন্নত বৈশিষ্ট্য থেকে ওরা ধীরে ধীরে কি হয়, অনুন্নত অনুন্নত বৈশিষ্ট্য হয়। অনুন্নত বৈশিষ্ট্য, ঠিক আছে, অনুন্নত বৈশিষ্ট্য হয়। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলা একদম মনে রাখতে হবে যে ওদের কি ঘটে, যে লার্ভার প্রতীপ রূপান্তর ঘটে। তার মানে এর মানে হচ্ছে ওদের যে উন্নত বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে কি হয়, অনুন্নত হয়ে যায়, মানে হারায় যায়। যেই জিনিসগুলো থাকার কথা সেগুলো হারায় হারায় ওদের সব নাই হয়ে যায়। ঠিক আছে, এগুলা নাই হয়ে যায়। তার মানে উন্নত থেকে ধীরে ধীরে অনুন্নতর দিকে ওরা যায়। ওকে, আচ্ছা, তো এখন এই যে আমরা ইউরোকর্ডাটা বলতেছি, এটাকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। 3টা শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে আমরা জাস্ট নামগুলা জেনে নেই যে কিসে কিসে কোন কোন শ্রেণীতে আমরা ওকে ভাগ করতে পারবো। ইউরোকর্ডাটাকে আমরা 3টা শ্রেণীতে, 1 অ্যাসিডিয়াসিয়া, অ্যাসিডিয়াসিয়া, তারপরে 2 থ্যালিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, 3 লার্ভাসিয়া। ঠিক আছে, লার্ভা সি। ওকে, তাহলে এটা ওকে। ওকে, আচ্ছা, তো এবার আসো তাহলে আমরা এই তিনটা শ্রেণী, জাস্ট 3টা শ্রেণী, এর বেশি তোমাদের এখানে কিছু দরকার নাই। হ্যাঁ, 3টা শ্রেণীর বেশি এখানে তোমাদের খুব একটা আর কিছু লাগবে না, যে 3টা শ্রেণী। ওকে, একজন বলছে কয়টা হইলো ভাইয়া, কয়টা হইছে এটা জানি না, তুমি কি করবা? তুমি পড়তে আসো, পড়ো। ওকে, আচ্ছা, এখন দেখো সেফালোকর্ডাটা নিয়ে আমরা জানবো এবার। কি সেফালোকর্ডাটা নিয়ে? হ্যাঁ, সেফালোকর্ডাটা দেখো কি আছে। তাহলে সেফালো মানে কি বলছিলাম, মাথা, মানে মাথার দিকে নটকর। নটকরটা কই থাকবে, মাথার দিকে। আচ্ছা, তো এই জায়গায় দেখো সেফালোকর্ডাটা, তাহলে সেফালোকর্ডাটার মধ্যে আমরা কি বলছি, এটা কেমন, এটা বল্লমাকার প্রাণী। এটা একটা বল্লমাকার, বল্লমাকার প্রাণী, বল্লমাকার
প্রাণী, ঠিক আছে, একটা বল্লমাকার প্রাণী, এরকম লম্বা চিকন লম্বা এরকম একটা প্রাণী হচ্ছে সেফালোকর্ডাটা, ঠিক আছে, এরকম একটা প্রাণী। তাহলে বল্লমাকার এই প্রাণীটার নাম কি? এটার নাম হচ্ছে সেফালোকর্ডাটা, বল্লমাকার প্রাণী বলি বা ইংলিশে আমরা ল্যান্সিওলেট বলি। এদের কয়টা প্রজাতি আছে? এদের 33 প্রজাতি, 33 প্রজাতি, 33 প্রজাতির। কয় প্রজাতির এরা? 33 প্রজাতি, হ্যাঁ, 33 প্রজাতির। ওকে, এখন আসো ওর বৈশিষ্ট্য, ঠিক আছে, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। আচ্ছা, তো বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? প্রথমত দেখো, বৈশিষ্ট্যের মধ্যে আমাদের কি সরু প্রান্ত থাকবে, সরু প্রান্ত, দুই প্রান্তই সরু, মানে একটু চিকন থাকবে, বল্লমের মতো সরু প্রান্ত। এদের মুখের দিকে একটা অংশ থাকে, এই প্রাণীগুলো এরকম, দেখো এই যে পিছনের দিকে তো এরকম চোখা, সামনের দিকে এসেও একটু এরকম হয়ে এরকম একটা ওরাল হুড আছে, এরকম কি আছে? এটা ওরাল হুড, হুডের মতো। এই হুডের এইখানে আবার দাঁত আছে, এই জায়গায় আবার দাঁত আছে, এই যে এরকম, এটাকে বলা হয় সিরি। তাহলে ওদের ওরাল হুড, ওরাল মানে কি মুখ, ওরাল মানে কি মুখ, তাহলে এই যে মুখের এখানে একটা হুড আছে, ওরাল হুড, ও তাতে ওরাল সিরি কি আছে? ওরাল সিরি থাকে, ওরাল সিরি, ওরাল সিরি থাকে। ওকে, ওরাল সিরি থাকে। তাহলে এই যে ওরাল হুড এবং তাতে ওরাল সিরি, এরকম দাঁতের মতো এরকম থাকে, তাই না? ওকে, আচ্ছা, তারপরে এদের কি আছে? এদের ফুলকা থাকে। এদের কি থাকে? ফুলকা। এই যে মাছের যেমন ফুলকা থাকে, এদেরও ফুলকা থাকে, ফুলকা রন্ধ্র মানে ছিদ্র আছে, ফুলকা থাকে, ফুলকায় ছিদ্র আছে, রন্ধ্র মানে কি ছিদ্র, ফুলকা রন্ধ্র বিদ্যমান, ফুলকা রন্ধ্র বিদ্যমান মানে ফুলকা রন্ধ্র থাকে, ওদের ফুলকা রন্ধ্র থাকে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে এখানে বলতেছে ওদের দেহে দুই পাশে, দেহের উভয় পাশে, উভয় পাশে কি আছে জানো? এরকম আকৃতির মায়োটম পেশি, এই যে এই আকৃতির, এই আকৃতির মায়োটম পেশি উভয় পাশে থাকে। কি পেশি বলতো? মায়োটম, মায়োটম এই পেশি মানে এরকম দুই পাশ দিয়ে এরকম এরকম থাকে, এই যে এরকম করে মায়োটম পেশি থাকে ওদের দুই পাশে এরকম করে, এই এরকম আকৃতির, ঠিক আছে, মায়োটম, মায়োটম পেশি থাকে। ওকে, তাহলে উভয় পাশে মায়োটম পেশি থাকে। ওকে, আচ্ছা, উভয় পাশে এই আকৃতির মায়োটম পেশি থাকবে, এতটুকু। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সেফালোকর্ডাটার তথ্যগুলো আমরা মোটামুটি আয়ত্ত করে ফেললাম, যে কি কি আছে। ইম্পর্টেন্ট যে তথ্য সেটা হচ্ছে যে এই যে এইখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ওরাল সিরি থাকে, যে দাঁতের মতো, আর এইখানে মায়োটম পেশি থাকে, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের অনেক বেশি এমসিকিউ তে দিয়ে দেয়, যে এটা কার থাকে, কোথায় থাকে, কয়টা থাকে, এগুলা দেখা, এগুলা বলে থাকে আর কি। হ্যাঁ, এই জিনিসগুলা দিয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি ভার্টিব্রাটা নিয়ে। তাহলে ভার্টিব্রাটা আর এই যে আমরা যে কর্ডাটার বৈশিষ্ট্যগুলাই ভার্টিব্রাটার এদের মধ্যে থাকে। তবে এখানে একটা জিনিস দেখো, এই ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটা নিয়ে যে আমরা বললাম, তাহলে এই ভার্টিব্রাটার আরেকটা নাম আছে, এই নামটাকে আমরা কি বলি? ক্র্যানিয়াটা। ওকে, ক্র্যানিয়াটাও বলা হয়, ক্র্যানিয়াটা বলা হয়। কেন কেন ওকে আমরা ক্র্যানিয়াটা বলি? ভার্টিব্রাটা এই উপপর্বের প্রাণীগুলোকে আমরা কেন ক্র্যানিয়াটা বলি? কারণ ওদের মস্তিষ্ক, খুলির ভিতর আবৃত। তাহলে এই যে দেখো আমাদের মস্তিষ্কটা
ভিতরে মস্তিষ্ক, এর চারপাশে কি আছে? খুলি। চারপাশে কি আছে? খুলি। আচ্ছা, তাহলে এটা, তাহলে মস্তিষ্ক খুলির ভেতর, মস্তিষ্ক খুলির ভেতর আবদ্ধ, মস্তিষ্ক খুলির ভেতর আবদ্ধ, এটা। তাহলে মস্তিষ্কটা কিসের ভিতরে? খুলির ভিতরে আবদ্ধ, খুলির ভেতরে আবদ্ধ। ওকে, আচ্ছা, এটা ওকে ফাইন। তাহলে ক্র্যানিয়াটা মানে কি? ওদের মস্তিষ্ক খুলির ভিতরে থাকবে। খুলি ইংরেজি কি? ক্র্যানিয়াম। এই খুলি ইংরেজি মানে কি? এটার ইংরেজি হচ্ছে ক্র্যানিয়াম। ক্র্যানিয়াম, ক্র্যানিয়ামের ভিতরে আবৃত। ঠিক আছে? ওকে ওকে ফাইন। এবার আসি যে এই ভার্টিব্রাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। ওকে, ভার্টিব্রাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ভার্টিব্রাটা উপপর্বকে। তাহলে দেখো, এই ভার্টিব্রাটা উপপর্বের মধ্যে আমাদের কি আছে? ভার্টিব্রাটা উপপর্বের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, 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 আরেকটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তাহলে একটা সাইক্লোস্টোমাটা, একটা ন্যাথোস্টোমাটা, একটা সাইক্লোস্টোমাটা, একটা ন্যাথোস্টোমাটা। ঠিক আছে, তো দাঁড়াও। ওকে, তাহলে এখন দেখো, সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা কেন, মানে এই দুইটা ভাগ আবার ভার্টিব্রাটার মধ্যে আবার এই দুইটা ভাগ কেন করা হয়েছে? কেন? দেখো, এই যে যাদের যেসব প্রাণী, মানে ভার্টিব্রাটার মধ্যে যেসব প্রাণীর এই যে চোয়াল নাই, তারপরে হচ্ছে যে জোর উপাঙ্গ নাই, তাদেরকে, তাহলে প্রকৃত চোয়াল, প্রকৃত চোয়াল, খেয়াল করো, মানে প্রকৃত চোয়াল ও জোর উপাঙ্গবিহীন, জোর উপাঙ্গবিহীন, এরা হচ্ছে সাইক্লোস্টোমাটা। তাহলে প্রকৃত চোয়াল ও জোর উপাঙ্গবিহীন নাই, এই যে হাত দুই জোড়া, মানে এই যে এক জোড়া দুইটা হাত দুইটা পা এরকম ভাবে নাই, এটাকে বলতেছে। তাহলে প্রকৃত চোয়াল ও জোর উপাঙ্গবিহীন, মানে এগুলা নাই, চোয়ালও নাই, এই জোড়া জোড়া হাত পা এগুলাও নাই, এটা। আরেকটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, অর্থাৎ যার প্রকৃত চোয়াল, প্রকৃত চোয়াল ও জোর উপাঙ্গ বিদ্যমান। জোর উপাঙ্গ, উপাঙ্গ মানে কি? যে হাত পা, মানে ওদের জোড়া আছে। যেমন আমরা, আমরা হচ্ছে ন্যাথোস্টোমাটা, কারণ আমাদের এগুলা আছে, আমাদের এই জিনিসটা কি আছে। তাহলে প্রকৃত চোয়াল ও জোর উপাঙ্গ বিদ্যমান, উপাঙ্গ বিদ্যমান, ঠিক আছে, আমাদের এই জিনিসটা আছে। এই কারণে আমরা ন্যাথোস্টোমাটা, এই যে দেখো আমাদের দুই হাত দুই পা, এরা হচ্ছে ন্যাথোস্টোমাটা। আর যাদের এগুলো নাই, ধরো একটা হাত আছে বা তিনটা হাত আছে এরকম, এরা হচ্ছে, মানে এগুলো নাই, এগুলো হচ্ছে সাইক্লোস্টোমাটা। মানে কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই,
তোমার হচ্ছে কি বলে চোয়াল নাই, এই যে আমাদের যেমন চোয়াল আছে, হ্যাঁ এই যে চোয়াল এটা আছে, ওদের নাই। তাহলে এরা হচ্ছে সাইক্লোস্টোমাটার মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? সাইক্লোস্টোমাটা। ওকে, আচ্ছা। তো এখন আসো, দেখো এই জায়গায় আমরা যদি এবার সাইক্লোস্টোমাটা, তারপর আমরা ন্যাথোস্টোমাটার মধ্যে যাব। তাহলে প্রথমেই আমরা যদি বলি এই সাইক্লোস্টোমাটা নিয়ে, সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা এরা কি? যাদের চোয়াল নাই, হাত পা নাই, জোড়া জোড়া হাত পা নাই। এই সাইক্লোস্টোমাটাকে আমরা দুইটা পর্বে ভাগ করব। কয়টা? দুইটা পর্বে। কয়টা পর্বে? দুইটা। দুইটা অধিশ্রেণী বলা হয় এদেরকে, এদেরকে অধিশ্রেণী বলা হয়। অধিশ্রেণীতে ভাগ করব। তাহলে সাইক্লোস্টোমাটাকে আমরা যে অধিশ্রেণীতে ভাগ করি, তাহলে এই জিনিসটা কি? এটা কি 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 ভাগে আমরা ভাগ করে ফেললাম? তাহলে এক, এটা হচ্ছে যে তোমার আমরা বলি মিক্সিনি, মিক্সিনি। আরেকটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা, পেট্রোমাইজন্টিডা, পেট্রোমাইজন্টিডা। তাহলে একটা মিক্সিনি আর একটা কি পেট্রোমাইজন্টিডা। ওকে, তাহলে একটা মিক্সিনি একটা পেট্রোমাইজন্টিডা, দুইটা অধিশ্রেণীতে আমরা ওদেরকে ভাগ করি। হ্যাঁ, ওদেরকে ভাগ করি। এখন এই যে মিক্সিনি, এই মিক্সিনি এদেরকে একটা নাম বলা হয়, এদেরকে বলা হয় হ্যাগফিশ। এগুলো তথ্য হিসেবে আসে, হ্যাগফিশের মতো দেখতে, এই কারণে ওদের নাম কি হ্যাগফিশ, বা অনেক জায়গায় বলা হয় এরা স্লাইম ইল নামেও অভিহিত করা হয়। এরা বাইন মাছের মতো এরকম তেরা বেকা, বাইন মাছ চিনো এরকম, এইরকম একটু কেমন জানি একটু তেরা বেকা, হ্যাঁ এরকম। তো এদেরকে স্লাইম ইলও বলা হয়। কি নাম দেওয়া হয়েছে? স্লাইম মানে একটু পিচ্ছিল, ইল বাইন মাছ, স্লাইম ইল বলা হয়। ঠিক আছে, স্লাইম ইল বলা হয়। আচ্ছা, এখন আসো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি বলছে বৈশিষ্ট্যের মধ্যে? বৈশিষ্ট্যের মধ্যে এখানে কি বলতেছে দেখো, প্রথম পয়েন্ট। আমরা যদি আসি তাহলে বৈশিষ্ট্যের মধ্যে, তাহলে বৈশিষ্ট্যের এইখানে আমাকে প্রথম পয়েন্ট বলছে যে ওদের দেহ আইসবিহীন। হ্যাঁ, ওদের দেহটা কি আইসবিহীন, কোনো আইস থাকবে না, আইস নাই। ওই যে রুই মাছে যেমন আইস পড়ো, এখানে তেমন কোনো আইস নাই। ওকে, এটা স্লাইম মানে পিচ্ছিল, তো তো আইস পাওয়া যায় না, খুঁজে তুমি আইস পাবে না। ওকে, ওকে ভাই আর কতক্ষণ? কিছু তো ক্লাস হবে আজকে, তো এটা শেষ করব, আমাদের বেশি ইয়ে লাগবে না। হ্যাঁ, বেশি ইয়ে লাগবে না। ওকে, তারপরে দেখো, তাহলে একটা গেল এটা। এরপরে বলছে ওদের 4 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। এই যে ফুলকা থাকবে যেটা দিয়ে ওরা শ্বাস বাতাস গ্রহণ করে, 4 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। ফুলকা রন্ধ্র, হ্যাঁ রন্ধ্র মানে ছিদ্র এরকম থাকে। ওকে, ভালো কথা। 3 নম্বর পয়েন্টে আমাকে কি বলছে? 3 নম্বর পয়েন্টে আমাকে বলছে যে এদের কি থাকবে, ওদের যে জায়গাটা মানে ওদের যে তোমার হচ্ছে যে সরি ফুলকা রন্ধ্র 5 থেকে 15 জোড়া, একটু তোমাদের কারেক্ট করে দেই, 5 থেকে 15। আর এমনি ওদের মাথার দিকে এরকম লম্বা লম্বা কিছু কোর্শিকা থাকে, এটা বলছে 4 জোড়া কোর্শিকা, কোর্শিকা থাকে। হ্যাঁ, কোর্শিকা, কোর্শিকা হচ্ছে সামনের দিকে এরকম মানে তোমার এরকম বের হয়ে থাকে। ওকে, এরকম কোর্শিকায় থাকে। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা মনে রাখবা সেটা হচ্ছে ওদের লার্ভা দশা নাই। ওকে, লার্ভা দশা নেই, মানে ওদের কোনো ওই লার্ভা ডিমের পরে যে লার্ভা টার্ভা এইসব কোনো দশা ওদের নেই। তাহলে সিম্পল জিনিস, এটা এত কমন মানে আসে না পরীক্ষায় খুব একটা, তাও পড়ায় রাখতেছি অ্যাডমিশনে লাগে যে হ্যাগফিশ কাকে বলে, বা ওদের আইসবিহীন 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র, তারপরে হচ্ছে 4 জোড়া কোর্শিকা মানে এই যে সামনের দিকে যেগুলো দিয়ে এরকম নাড়াচাড়া করে ওরা, লার্ভা দশা নাই। এই কথাগুলা তোমার লাগবে, ঠিক আছে? এই কথাগুলো লাগবে। আচ্ছা, এবার আসো পেট্রোমাইজন্টিডা।
তাহলে পেট্রোমাইজনটিরা এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ল্যাম্প্রে। এদের একটা বিশেষ নাম কি? এদেরকে বলা হয় ল্যাম্প্রে। ল্যাম্প্রে। ওকে, আচ্ছা, ল্যাম্প্রে নাম, মাছ নামে এরা পরিচিত, ল্যাম্প্রে নামে পরিচিত। এদের মধ্যেও এদের দেহটা আইসবিহীন, আইস নাই, ওদের কোনো আইস থাকবে না, আইসবিহীন। এরপরে ওদের ফুলকা রন্ধ্র, মানে যেটা দিয়ে বাতাস ঢুকে, এই ফুলকা রন্ধ্র, এই ফুলকা রন্ধ্র কি বলছে? এই ফুলকা রন্ধ্র হচ্ছে 7 জোড়া ফুলকা রন্ধ্র। 7 জোড়া ফুলকা রন্ধ্র। 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে, ঠিক আছে? 7 জোড়া ফুলকা রন্ধ্র। 3 নম্বর পয়েন্টে আমাকে কি বলছে? তাহলে একটা হচ্ছে ফার্স্ট কথা আইসবিহীন, তারপরে বলছে 7 জোড়া ফুলকা রন্ধ্র আছে। এরপরে আমরা জানবো যেটা ওদের অ্যামোসিট নামক একটা লার্ভা দশা আছে। এদের একটা লার্ভা দশা অ্যামোসিট, এই লার্ভা দশা থাকে, অ্যামোসিট লার্ভা দশা। তার মানে তুমি দেখো এই মিক্সিনি ওর লার্ভা দশা নাই, আর ওর লার্ভা দশা আছে, যার নাম হচ্ছে অ্যামোসিট। অ্যামোসিট, ওকে, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, ওকে, তাহলে এখানে আরেকটা পয়েন্ট একটু মনে রাখতে পারো 4 নাম্বার হিসেবে, যে এদের দাঁত, এদের যে দাঁত থাকে, এই দাঁত ক্যারাটিনময়, মানে একটা শক্ত আবরণ, ক্যারাটিন একটু শক্ত হয়। তাহলে ওদের দাঁতটা কি? ক্যারাটিনময়, দাঁত ক্যারাটিনময়, ঠিক আছে? দাঁতটা কি? ক্যারাটিনময়, শক্ত থাকে, দাঁতটা শক্ত থাকে, ক্যারাটিনময়। ওকে, বুঝতে পারছো সবাই? ওকে, এবার এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো তো আমাকে? ঘাস ফড়িং পড়াবো অবশ্যই এরপরে, আজকে তো এটা শেষ হয়ে যাবে, তারপরে তোমাদের ঘাস ফড়িং পড়ানো শুরু করব, বুঝতে পারছো? আচ্ছা, বলতো জাস্ট এইটুকু জিনিস, এতটুকু পয়েন্ট গুলা ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, ভাইয়া ক্লিয়ার? জেরিন আক্তার বলে দিছে যে ভাইয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, ফাইন। হুম, ওকে, এবার আমরা ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা নিয়ে জানবো। ন্যাথোস্টোমাটা, টোমাটা, ন্যাথোস্টোমাটা নিয়ে জানবো, ঠিক আছে? ন্যাথোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা শেষ, এখন ন্যাথোস্টোমাটা। অর্থাৎ ন্যাথোস্টোমাটার মধ্যে ওই যে মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এদের নিয়ে আমাদের পড়া, তাই না? এদের নিয়ে। তাহলে ন্যাথোস্টোমাটার মধ্যে দেখো, মাছের মধ্যে আমাদের 3টা শ্রেণী আছে। কারণ ন্যাথোস্টোমাটা কারা? যাদের জোড়া 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 উপাঙ্গ, মানে হাত পা আছে, তারপরে ধরো ওদের চোয়াল আছে, এগুলা। তো এই ন্যাথোস্টোমাটার মধ্যে যেমন মাছ, এই মাছের 3টা শ্রেণী, আমরা একটু এটাকে সুন্দর করে ভেঙে ইয়ে করে পড়বো, তুলনা দিয়ে পড়বো। হ্যাঁ, দেখো, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, ওকে, কন্ড্রিকথিস। তারপরে কি? তারপরে হচ্ছে যে আমাদের অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, ঠিক আছে? তাহলে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, আরেকটা হচ্ছে সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি, এই 3টা, তাই না? কম, ওকে, তাহলে 3টা, তাহলে এখানে আমাদের 3টা শ্রেণী হয়ে যাচ্ছে।
মাছের, এরা সবাই কি মাছের। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি। ওকে, আচ্ছা দেখো, তাহলে এবার আমরা যদি এখান থেকে আমরা বলি যে প্রথম পয়েন্ট, হ্যাঁ, কি কি নিয়ে আমরা আলোচনা করব, তাহলে প্রথম কথা ওদের দেহের আইস, আইস নিয়ে আলোচনা হবে, আইস কেমন। দ্বিতীয়ত ওদের অন্তকঙ্কাল, কঙ্কালটা কেমন, অন্তকঙ্কাল। ওকে, দাঁড়াও একটু, ভাইয়া কল আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম একটা ফ্রেজ 10টা। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবেই দেন, সুন্দর লাগছে। আর ওই, হ্যাঁ এগুলোও ভালো হয়েছে, এগুলোও ভালো হয়েছে। আর ভাই ওই যে ক্রেস্টটা একটু বানান, গেস্টের একটা ক্রেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লেখাটা তো আমি দিয়ে দিছি ইয়েকে, ওখানে জাস্ট। ওকে, হ্যাঁ এটা রাইজিং স্টার ডিজাইন ঠিক আছে ভাই। সরি বয়েজ এন্ড গার্লস, সরি। আচ্ছা দেখো, এখন তাহলে আইস, অন্তকঙ্কাল, এটা গেল একটা পয়েন্ট নিয়ে। তারপরে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে ওদের ফুলকা কয়টা করে আছে, ফুলকা, ফুলকা, ঠিক আছে। তারপরে হচ্ছে আলোচনা করব ওদের লেজ নিয়ে, লেজ, হ্যাঁ লেজ, এইগুলা নিয়ে। ওকে, মেইন কথা হচ্ছে আমার একদম এই পয়েন্টগুলো আমার আলোচনার মধ্যে থাকবে। ওকে, এই জিনিসগুলা আমার আলোচনার মধ্যে থাকবে। এবার আসো, তাহলে আমার আর 5 হচ্ছে বায়ুথলি, বায়ুথলি নিয়ে আমরা একটা আলোচনা করবো, বায়ুথলি, থলি যেটা পটকা বলা হয়। আর 6 উদাহরণ। ওকে, উদাহরণগুলা কি কি, আচ্ছা এগুলা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এই পয়েন্টগুলা নিয়েই আমাদের আলোচনা থাকবে। ওকে, এখন দেখো, তো আইস, প্রথমে আমরা এইটা নিয়ে আলোচনা করি। দেখো কন্ড্রিকথিস নিয়ে, ঠিক আছে, কন্ড্রিকথিস, তাহলে ওদের আইসের নাম কি, প্ল্যাকয়েড। প্ল্যাকয়েড ধরনের আইস থাকে এদের, আইসের নাম, এই নামগুলা আসে, এগুলা অ্যাডমিশনে খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এগুলা এই যে মাছের এই পার্থক্যের, এইগুলা আইসের নাম, এটার কার আইস কোনটা, প্ল্যাকয়েড নামক আইস থাকে। কন্ড্রিকথিস মাছের, এদের যে অন্তকঙ্কাল, মানে ভিতরের যে আমার মাছের যেমন কাটা থাকে না, কাটা, ওদের ওই অন্তকঙ্কালটা, ভিতরের যে কঙ্কাল, সেটা কেমন থাকে, তরুণাস্থিময়, মানে নরম, তরুণাস্থিময়, তরুণাস্থিময়। ওকে, তরুণাস্থিময় মানে একটু নরম থাকবে। ফুলকা, কয়টা ফুলকা থাকে ওদের, 5 থেকে 7 জোড়া। কয়টা থাকবে, 5 থেকে 7 জোড়া ফুলকা থাকে, এরকম 5 থেকে 7 জোড়া ফুলকা। ওকে, লেজটা কেমন, হেটেরো সার্কাল। ওদের লেজ কেমন বলতো, হেটেরো সার্কাল মানে কি, অসম। হেটেরো সার্কাল মানে কি, দেখো হেটেরো সার্কাল, হেটেরো সার্কাল লেজ মানে হচ্ছে অসম লেজ, অর্থাৎ এরকম হবে লেজটা, আহ এরকম, এই হেটেরো সার্কাল তো, তাহলে লেজটা হচ্ছে এই, ধরো একটা লেজ এরকম বড়, একটা লেজ ছোট, এরকম। এই লেজটাকে আমরা বলি হেটেরো সার্কাল, মানে অসম। হেটেরো মানে কি, অসম, তার মানে একটা বড় একটা ছোট, এরকম করে অসম লেজ থাকে, ঠিক আছে, অসম লেজ থাকে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, এদের এই বায়ুথলি এটা থাকে না, দেখো এদের বায়ুথলি থাকে না, এদের এসব বায়ুথলি নাই। আর উদাহরণ হিসেবে আমাকে যেটা বলতেছে সেটা কি, এই যে হাঙ্গর, হাঙ্গর আমরা যেটা বলি হাঙ্গর, তারপর হচ্ছে স্টিং রে, স্টিং রে, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে তোমার উদাহরণ। তাহলে কন্ড্রিকথিসে আমরা জানলাম কি কি, দেখো ওর
এই যে প্ল্যাকয়েড আইস, তরুণাস্থিময় অন্তকঙ্কাল, 5 থেকে 7 জোড়া ফুলকা, হেটেরোসার্কাল লেজ, বায়ুথলি এটা থাকে না। এরপরে হচ্ছে উদাহরণ হাঙর, স্টিংরে, হাঙর, স্টিংরে। আচ্ছা, তাহলে এইটা। এখন অ্যাক্টিনোপটেরিজির মধ্যে যদি আমরা আসি, দেখো অ্যাক্টিনোপটেরিজির মধ্যে আমরা যদি আসি তাহলে কি এখানে আইসটা কেমন? আইসটা হচ্ছে আমরা বলে থাকি সাইক্লয়েড। ওর আইসটা কেমন? সাইক্লয়েড। সাইক্লয়েড, একটু গোল গোল আইস থাকে, সাইক্লয়েড আইস। হ্যাঁ, ওর আইসটা কেমন? সাইক্লয়েড। আচ্ছা, তারপরে আসো এই অন্তকঙ্কালটা কেমন? এটা হচ্ছে অস্থিময়, মানে একটু শক্ত থাকে, অস্থি। যেমন রুই মাছের কাঁটা দেখছো না, শক্ত না, অস্থিময়। এটা কেমন? অস্থিময়। ফুলকা, ফুলকা কয়টা থাকে? আমরা ইউজুয়ালি দেখি 4 জোড়া ফুলকা থাকে, যেটা দিয়ে ওর শ্বসন, বাতাস গ্রহণ করে, এগুলা করে। তাহলে ওর ওর ফুলকাটা কয় জোড়া? 4 জোড়া। 4 জোড়া ফুলকা থাকে, তাই না? রুই মাছের যেমন 4 জোড়া ফুলকা। লেজ, তাহলে অ্যাক্টিনোপটেরিজির লেজ হচ্ছে কেমন? এটা হচ্ছে আমরা বলি হোমো সার্কাল। মানে কি? হোমো মানে হোমো মানে কি? সমান। তাহলে লেজগুলা কেমন হবে? সমান লেজ। তার মানে আমি যদি ছবিটাতে এভাবে দেখতে চাই তাহলে এটা হচ্ছে এই এই দেখো সমান লেজ, দুইটা অংশই সমান, সমান দুইটা অংশ, এটাকে বলা হয় হোমো সার্কাল, হোমো সার্কাল। আচ্ছা, তারপরে আসো বায়ুথলি ওদের থাকে। এই যেমন রুই মাছের বায়ুথলি আছে, পটকা আছে, ওদের রুই ওদেরও থাকে। আর উদাহরণ হিসেবে এই যে আমরা যতগুলা বলি রুই, তারপরে হচ্ছে যে কাতলা, এইগুলা এগুলা সব হচ্ছে কি? এই যে অ্যাক্টিনোপটেরিজি। তো অ্যাক্টিনোপটেরিজির ব্যাপারে একটা মজার তথ্য হচ্ছে এটা 96% মাছ এইরকম, 96% মাছ অ্যাক্টিনোপটেরিজি। এবং অ্যাক্টিনোপটেরিজিকে আরেকটা সুন্দর নাম বলা হয়, এটাকে বলা হয় কি বলতো? হ্যাঁ, এটা রশ্মিময় পাখনা বিশিষ্ট। রশ্মিময়, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তাহলে রশ্মির মতো এরকম পাখনা থাকে। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। ওকে, আচ্ছা, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আচ্ছা, গেল এটা। এরপরে আসো তাহলে এবার বাকিগুলা এখান থেকে আইসের এখান থেকে এগুলা, এগুলার এবার বাকি সার্কোপটেরিজির মধ্যে যদি আমরা যাই তাহলে সার্কোপটেরিজিতে কি বলছে, তাই না? সার্কোপটেরিজির মধ্যে আমরা যাই। দেখো, তো প্রথম কথা যে এই সার্কোপটেরিজি এদেরকে বলা হয় পিণ্ডাকার পাখনা, মানে ওদের পাখনাগুলো থাকে পিণ্ড, মাংস পিণ্ডের মতো, রশ্মি রশ্মি থাকে না। যেমন তুমি রুই মাছ এদের পাখনা দেখবা মনে হবে যে দাগ 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 দেওয়া, আর এদেরটা হচ্ছে পিণ্ড, মানে মাংস পিণ্ডের মতো, পিণ্ডাকার, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট, পিণ্ডাকার পাখনা এরকম থাকে। পাখনাগুলা মনে হবে যে মাংসের পিণ্ডের মতো, কোনো রশ্মি দাগ দাগ এরকম কিছু নাই। তো এখানে দেখো প্রথম ব্যাপারটা যে কি কি বলছে, ওর আইসটা কেমন? গ্যানয়েড আইস। ওর আইসটা কি বলা হয়? গ্যানয়েড আইসে আবৃত। তাহলে গ্যানয়েড কার? সার্কোপটেরিজি। তারপরে ওর এইখানে অন্তকঙ্কালটাও অস্থিময়, অস্থি থাকে, অস্থিময়, অস্থি শক্ত ভিতরে। ফুলকা, ফুলকা কতগুলা থাকবে বলতো? ওরও তোমার বলা হয় যে আমরা যে ওর ফুলকা থাকে যে দুই পাশে ফুলকা থাকে, এবং ফুলকার সংখ্যা অনেক জায়গায় বলে নাই, তোমাদের নতুন এডিশনে দেয় নাই। আমরা বলতাম যে ওর মানে দুই পাশে ফুলকা থাকে, ঠিক আছে? দুই পাশে এরকম একটা ফুলকা বলা হইতো আর কি আগে। তাহলে আমরা এরকম দুই পাশেই ফুলকা থাকে, উভয় পাশে, উভয় পাশে বিদ্যমান, এরকম একটা ব্যাপার। আচ্ছা, লেজ, লেজ কি? ওর লেজটা হচ্ছে একটু মনে রাখো স্পেশাল নাম, ডাইফি সার্কাল। ডাইফি সার্কাল মানে কি? ডাইফি সার্কাল মানে ওর লেজটা পাখনার সাথে মিশে গেছে। ডাইফি সার্কাল কেন বলা হচ্ছে? হ্যাঁ, ওর লেজটা, হ্যাঁ,
মানে মিশে গেছে, পুচ্ছ পাখনার অংশগুলা একসাথে মিশে গেছে, দেখে মনে হবে যে পুরাটা একসাথে লাগানো। মানে ধরো এটা মাছের বডি, এরকম তোমাদেরকে একটু বুঝাই, ধরো এটা এরকম মাছের বডি, হ্যাঁ, তো এই মাছের বডির এটা এইখান থেকে লেজটা এই পিছনের এটার সাথে এইভাবে লেজ, এই যে লেজটা এইভাবে, মানে দেহের এই জায়গা থেকে পিছনে একদম কানেক্টেড। নর্মালি লেজ কি হয় যে পিছনের দিকে এরকম থাকে, বাট এইখানে এই পিছনের সাথে সামনে এই দেহের সাথে লেজটা সংযুক্ত হয়ে গেছে, এই যে এরকম ভাবে লেজটা থাকে এই যে সামনে, এই যে দেহের সাথে লেজটা যুক্ত আছে, এই লেজটাকে বলা হয় ডাইফি সার্কাল লেজ। কি বলা হয়? ডাইফি সার্কাল লেজ বলা হয়। ওকে, আচ্ছা, তারপরে আসো ওদের পটকা, মানে বায়ুথলি থাকে কি থাকে না? বায়ুথলি থাকে, বায়ুথলি ওদের আছে, বায়ুথলি থাকে, ওদের বায়ুথলি থাকে। আর ওদের উদাহরণগুলো কি কি? এই যে সিলাকান্থ, লাংফিশ, অল্প কিছু মাছই আছে, বেশি আর নাই, সিলাকান্থ, লাংফিশ, এগুলা সিলাকান্থ এবং লাংফিশ, সিলাকান্থ, লাংফিশ, সিলাকান্থ, লাংফিশ, এগুলা হচ্ছে ওর উদাহরণ, সিলাকান্থ এবং লাংফিশ। ওকে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া। তাহলে আমার এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি একটা বলে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ প্লাস এমসিকিউ, সিকিউ প্লাস এমসিকিউ, এই স্লাইডটা খুবই আসে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা মাস্ট, এটা সবাই অবশ্যই দেখে রাখবা। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা এইখানে তিনটা শ্রেণী জানলাম, কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এখানে তিনটা শ্রেণী হয়ে গেল আমাদের। এবার আমরা যাব হচ্ছে তারপরে মাছের পরে আস্তে আস্তে কার আবির্ভাব ঘটছে, মাছের পরে আমাদের উভচরের। তাহলে মাছের পরে কার আবির্ভাব ঘটছে বলতো? উভচর, উভচর, উভচরের। ঠিক আছে, উভচরের আবির্ভাব ঘটছে। উভচরের যে আবির্ভাব ঘটছে, উভচরের বৈশিষ্ট্যগুলো কি কি? তাহলে প্রথম কথা, ওদের দেহ এক্টোথার্মিক, ওদের দেহটা কেমন? এক্টোথার্মিক, এক্টোথার্মিক, তার মানে দেহ এক্টোথার্মিক মানে কি বলতো? দেহ এক্টোথার্মিক এটার মানে হচ্ছে তাপমাত্রা, দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে। তাহলে কি? দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে, দেহের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করে, পরিবেশের সাথে উঠানামা করে। দেহের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করে, তার মানে যখন বাড়বে এটা বাড়বে, যখন কমবে এটা কমবে, এরকম। তার মানে পরিবেশ বাড়লে, পরিবেশের তাপমাত্রা বাড়লে এটা বাড়বে, পরিবেশের তাপমাত্রা কমলে এটা কমলে, তার মানে একটা তার ইয়ে বজায় রাখে, ব্যালেন্স বজায় রাখে, মানে যে দেহের তাপমাত্রা যে কোনো সময় বাড়বে, যে কোনো সময় কমবে। আমাদের তো এমন হয় না, আমাদের বডির তাপমাত্রা একটা ফিক্স থাকে, তাই না? আমরা হচ্ছে এন্ডোথার্মিক, ওদের মতো না, ওরা একটু, মানে ওদের যে কোনো সময় তাপমাত্রা বাড়তে পারে, যে কোনো সময় কমেও যেতে পারে। আমাদের কি 36 ডিগ্রি 37 ডিগ্রি সেলসিয়াস অলওয়েজ থাকে, ওদেরটা একটু ভিন্ন। আচ্ছা, তাহলে এটা একটা গেল যে দেহ এক্টোথার্মিক, তাই না? দেহ এক্টোথার্মিক। আচ্ছা, এরপরে দেখো ওরা লার্ভা অবস্থায় এরা কেমন? জলচর, লার্ভা অবস্থায় জলচর, মানে যখন ওই যে দেখো না ব্যাঙাচি গুলা কিন্তু জলে থাকে, কিন্তু যখন ওরা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ হয়ে যায়, ব্যাং কিন্তু এই যে উভচরের উদাহরণ কি ব্যাং, তাহলে এরা পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু এরা দেখবা উভচর, তার মানে ওরা তখন জলে এবং স্থলে দুই জায়গাতেই বসবাস করে, তাই না? এদের বসবাস করে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার কি বলছে? ওদের ত্বক, ওদের ত্বকটা কেমন থাকে? হ্যাঁ, একটু আর্দ্র, আর্দ্র থাকবে, মনে হবে যে একটু স্যাঁতস্যাঁতে, এরকম ভেজা ভেজা। তারপরে মসৃণ থাকে, মসৃণ
ও গ্রন্থিময়, এখানে অনেক গ্রন্থি থাকে, গ্রন্থিময়, গ্রন্থিময়, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ওদের ত্বকটা কেমন, একটু আর্দ্র, ভেজা ভেজা থাকে, যেমন ব্যাঙের এটা দেখবে একটু পিছলা পিছলা মনে হয়, যে বাইরে থেকে দেখলে একটু কি পিচ্ছিল এরকম মনে হয় না, এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলছে দেখো, ওদের সামনের পায়ে অগ্রপদে 4টি ও পশ্চাৎ পদে কি বলছে, পশ্চাৎ পদে 5টি নখরবিহীন আঙুল, 5টি নখরবিহীন আঙুল থাকে। তাহলে এটা বলছে অগ্রপদে 4টি, অগ্রপদে 4টি ও পশ্চাৎ পদে 5টি করে নখরবিহীন আঙুল থাকে, নখ নেই, নখরবিহীন আঙুল থাকবে, এই কথাটা বলা হচ্ছে, ঠিক আছে? এই কথাটা বলতেছে। 5 নম্বর পয়েন্টে কি বলছে, 5 নম্বর পয়েন্টে কি, এখানে দেখো 5 নম্বর পয়েন্টে তোমাকে এখানে বলছে যে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ, এইটা মনে রাখতে হবে। তাহলে ওদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড এইটা, মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ, মাছে কয় প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ, আর এইখানে এই যে উভচরে ওদের হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ। 3 প্রকোষ্ঠের মধ্যে কি কি আছে বলতো, কি কি থাকবে? 3 প্রকোষ্ঠের মধ্যে 2টা অলিন্দ, তারপরে কি আছে, প্লাস একটা নিলয়, এক নিলয়, 2টা অলিন্দ আর একটা নিলয়, 2টা অলিন্দ একটা নিলয়, ঠিক আছে? তাহলে উভচর, এই গেল আমার উভচর নিয়ে মোটামুটি। এরপরে হচ্ছে অ্যামফিবিয়াস, ওকে? ওকে, অ্যামফিবিয়াস। তাহলে মোটামুটি এতটুকু সবাই তুলছো কিনা বলো তো ভাইয়াকে? অ্যামফিবিয়াসের এটা এটুকু বুঝছো? ওকে, তাহলে এইটুকু গেল। এবার আসো, তারপর এবার আমাদের হচ্ছে এখানে কি আমরা বলি সরীসৃপ নিয়ে বা রেপটাইলস, সরীসৃপ বা রেপটাইলস, ঠিক আছে? দেখো, সরীসৃপ অথবা রেপটাইলস নিয়ে ভাই নোটস গুলা কোথায় দিব, নোটস গুলা মিশন বায়োবস গ্রুপে দিবা, যারা জামান মিশন বায়োবস গ্রুপে নোট গুলা দিবা, ওকে? তাহলে প্রথম কথা আমরা যদি বলি, এরাও একটোথার্মিক, এরাও কি একটোথার্মিক, মানে ওই যে তাপমাত্রার সাথে উঠানামা করে, এরাও তাপমাত্রার সাথে উঠানামা করে। এরপরে কি বলছে, ওদের দেহ এপিডার্মাল আইসে আবৃত, এপিডার্মাল আইস, এইটা একবার একটা ভার্সিটির প্রশ্ন ছিল, যে এপিডার্মাল আইস মানে উপরে ত্বকের এখানে আইস, ত্বকগুলা আইসের মতো থাকে, এপিডার্মাল আইসে আবৃত, আইসে আবৃত, ঠিক আছে? এই কথাটা বলছে। তাহলে ওদের দেহটা কিসে আবৃত, এপিডার্মাল আইসে আবৃত, এই কথাটা বলছে। ওকে, 3 নাম্বার পয়েন্ট, ওদের হৃৎপিণ্ড কি বলছে, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। এইটা দেখো, ওদের হৃৎপিণ্ড কি অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, মানে পুরোপুরি হয় নাই, অসম্পূর্ণ এখন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এইখানে একটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটাকে কুমির, এই কুমিরে সম্পূর্ণ 4, ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমির যে আমরা চিনি, এমনি তো তোমরা জানো রেপটাইল সরীসৃপে কারা, এই যে কুমির,
তারপরে হচ্ছে যে তোমার সাপ, টিকটিকি, এগুলা হচ্ছে ঘড়িয়াল, এগুলা হচ্ছে সরীসৃপ। তো এর মধ্যে সবারই হচ্ছে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড, বাট ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমিরে বলা হয় যে সম্পূর্ণ, ওর কি সম্পূর্ণ 4, ওর হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, একমাত্র কুমির। এইটা এমসিকিউতে অনেক আসে। হ্যাঁ, ওকে, এমসিকিউতে প্রচুর আসে এই তথ্যটা। আচ্ছা, এটা গেল। তারপরে 4 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, ওদের 5টি করে নখর যুক্ত, 5টি করে নখর যুক্ত, হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, যে ওদের 5টি করে, হ্যাঁ, প্রতি পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে, প্রতিটা পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল, নখ থাকবে। এটা একটা পয়েন্ট। আচ্ছা, তারপরে বলতেছে যে ওদের 4টি বহির্ভ্রূণীয় ঝিল্লি থাকে। তাহলে ওরা দেখো কি বলছে, ভ্রূণের সময় এদের কয়টা আবরণ থাকে? 4টা আবরণ থাকে, 4টা ভ্রূণীয় আবরণ থাকে, ভ্রূণে আবরণ থাকে। ভ্রূণে 6 নম্বর পয়েন্টে বলছে এদের লার্ভা দশা নেই, লার্ভা দশা, লার্ভা দশা নেই, ওদের লার্ভা দশা বলে কিছু নাই। তাহলে এই জিনিসগুলা হচ্ছে ওর পয়েন্টের মধ্যে, এই জিনিসগুলা ওর পয়েন্টে। ওকে, ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখি এটা নিয়ে। বলো তো, কারো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? এটুকু? আচ্ছা, ক্লিয়ার। ওকে, ফাইন। হ্যাঁ, ওকে, এবার আসি তাহলে, তারপরে আমরা প্রায় শেষের দিকে একদম। এবার আমরা পাখি, ঠিক আছে, পাখি। তো দেখো পাখির ব্যাপারে আমরা কি বলি, পাখি, তো পাখিতে কি থাকে, একটা চঞ্চু থাকে না, বলতো এরকম, চঞ্চু থাকে, দেহ পালক থাকে, ফেদার, পালক থাকে। তাহলে প্রথম কথা যদি বলি, দেহ, দেহ পালকে আবৃত, দেহ পালকে আবৃত। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি, একটা গেল দেহ পালকে আবৃত, ডানা থাকে, ডানা থাকে, ওদের কি থাকবে, ডানা থাকে, তাই না, ডানা থাকে। তারপরে ওদের চঞ্চু থাকে, এই যে এরকম চঞ্চু, চঞ্চু চিনো, চঞ্চু থাকে, এই যে চঞ্চু। তাহলে এই যে এরকম চঞ্চুটা কি, এরকম মুখের এই জায়গাটা এরকম
চঞ্চু থাকে। ওকে, চঞ্চু থাকে। এরপরে কি দেখো, ওদের অস্থিগুলা পাতলা হয়, অস্থিগুলো বায়ুপূর্ণ। অস্থিগুলা কি? বায়ুপূর্ণ। অস্থিগুলো বায়ুপূর্ণ। অস্থিগুলা কি? বায়ুপূর্ণ। তার মানে কি? অস্থিগুলা হালকা। অস্থিগুলা কি? হালকা। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে শ্বসন যন্ত্রে ওদের কি থাকে? সিরিংস থাকে। শ্বসন যন্ত্রে সিরিংস, শব্দ সৃষ্টিকারী, যেটা কি করে, যে শব্দ হয় না ওদের একটা, দেখবা কোকিল কি সুন্দর করে ডাকে, হ্যাঁ, এই যে সিরিংস, এই সিরিংস থাকে যা শব্দ তৈরি করে, যা শব্দ তৈরি করে, শব্দ তৈরি করে। এটা ওদের কি থাকে? সিরিংস একটা অংশ থাকে যার নাম হচ্ছে, যেটা হচ্ছে শব্দ তৈরি করে। আমাদের যেমন ভোকাল কর্ড থাকে, ওদের থাকে কি? সিরিংস। ওদের থাকবে সিরিংস। আচ্ছা, 6 কি বলছে এরপরে এখানে? ওদের হচ্ছে সমষ্ণ শোণিত। সমষ্ণ শোণিত, শোণিত, সমষ্ণ শোণিত দেহ। তার মানে ওদের তাপমাত্রার সাথে, মানে মানে বাইরের সাথে বা পরিবেশের সাথে উঠানামা করে না। পরিবেশের সাথে উঠানামা করে না। ওদের তাপমাত্রা পরিবেশের সাথে তাপমাত্রা উঠানামা করে না। পরিবেশের সাথে তাপমাত্রা উঠানামা করে না। উঠানামা করে না, এই জিনিসটা। তার মানে এইটাই বলছে সমস্যা শোণিত দেহ। তার মানে ওদের কখনোই তাপমাত্রা উঠানামা, মানে আমরা যেমন হচ্ছে যে আমাদের শীতকাল হোক গরমকাল হোক, আমাদের তাপমাত্রা, বডি তাপমাত্রা ওইটাই মেইনটেইন করে, তাই না? আমাদের বডি তাপমাত্রা কিন্তু ওইটাই মেইনটেইন করে। তাহলে এই যে সমস্যা শোণিত, মানে আমার হচ্ছে যে ওদের কি হবে? ওদের বডির তাপমাত্রা অলওয়েজ সেম থাকবে, কখনোই উঠানামা করতে দেখা যাবে না। ওকে, আচ্ছা, এটা গেল। আর লাস্টলি আমরা একটা জিনিস বলে থাকি যে ওদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ। হ্যাঁ, ওদের হৃৎপিণ্ডকে একদম পারফেক্টলি সম্পূর্ণ সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। ওকে, তাহলে পাখি গেল, এটা গেল। আচ্ছা, এখন দেখো, এইটার পরে পাখি তো বুঝলাম, পাখি এই যে ওদের অস্থিগুলো হালকা হয় যার কারণে উড়তে পারে, এই কাজগুলো ওদের হয়ে থাকে, তাই না? এখন আমরা যদি বলি স্তন্যপায়ীর কথা, তাইলে আমাদের অনেক কিছু জিনিস আসে। স্তন্যপায়ী, তাই না? তো দেখো, এই যে আমরা, স্তন্যপায়ী কারা? আমরা। স্তন্যপায়ী হচ্ছে আমরা। স্তন্যপায়ী অর্থাৎ বা ম্যামেলস বলা হয়। স্তন্যপায়ী অথবা ওদেরকে কি বলা হয়? ম্যামেলস। তো পাখির থেকে আস্তে আস্তে আমাদের আসছে স্তন্যপায়ীরা, আসছে স্তন্যপায়ীরা আসছে, তাই না? হুম, আচ্ছা। তো দেখো, প্রথম কথা, এই স্তন্যপায়ীরা কেমন হবে? সমষ্ণ শোণিত, মানে ওই যে তাপমাত্রা কখনোই উঠানামা করে না, সমষ্ণ শোণিত। ওকে, সমষ্ণ শোণিত দেহ। তারপরে কি বলছে? আমাদের ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে। গ্রন্থি, আমাদের ত্বক গ্রন্থি দিয়ে মানে আবৃত, গ্রন্থি থাকে, ত্বকে গ্রন্থি থাকে। গ্রন্থি কি কি গ্রন্থি থাকে বলতো? এই যে আমাদের ঘাম বের হয়, ঘাম গ্রন্থি। তারপরে আরেকটা গ্রন্থি আছে সেবাশাস গ্রন্থি, সেবাশাস, সেবাশাস গ্রন্থি। এই গ্রন্থিগুলা থাকে। আর কি থাকে? লোম থাকে। আমাদের ত্বকে লোম আছে না? এই যে লোম, তাহলে লোম থাকে। তাহলে ত্বকে গ্রন্থি ও লোম থাকে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড কথাটা কি বলছে দেখো। সেকেন্ড পয়েন্টটা বলছে ওদের হচ্ছে যে স্তন গ্রন্থি থাকে, তাই না? তার মানে ম্যামেলস স্তন্যপায়ী মানে কি? স্তন থেকে তারা তাদের বাচ্চাকে স্তন থেকে দুগ্ধ পান করে, তাই না? আমরা মানুষ বলি বা অন্যান্য গাভী বলো, ছাগল বলো, হ্যাঁ, যাই বলো, এরা কিন্তু কি? স্তন্যপায়ী, মানে ওরা মানে তোমার হচ্ছে গিয়ে ওদের স্তনের মাধ্যমে বাচ্চাকে দুধ পান করায়। ওকে, এই ব্যাপারটা, তার মানে স্তন গ্রন্থি বিদ্যমান থাকবে। স্তন গ্রন্থি বিদ্যমান, বিদ্যমান স্তন গ্রন্থি থাকবে। আচ্ছা, এখানে যে আমরা বলছি স্তন্যপায়ীদের লোম থাকে, যেমন আমাদের লোম আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে তিমির এটা থাকবে না, তিমি ব্যতীত।
ওকে, ঠিক আছে। তাহলে স্তন গ্রন্থি বিদ্যমান। থার্ড পয়েন্টে আসো। এখানে আমাকে কি বলছে? স্তন গ্রন্থি বিদ্যমান। এরপরে কি? এরপরে হচ্ছে এখানে ওদের বহিকর্ণে পিনা থাকে। বহিকর্ণে পিনা। খেয়াল করো, পিনা। পিনা কোনটা? পিনা এই যে দেখো আমাদের এইটা পিনা, এই যে এইগুলো কানের পিনা। তাহলে এই পিনা থাকে, ঠিক আছে, এই পিনাটা থাকে। আচ্ছা, এরপরে বলছে আমাদের এই যে স্তন্যপায়ীদের কি থাকে? বক্ষ ও উদরের মাঝে, উদরের, বক্ষ ও উদরের মাঝে মধ্যচ্ছদা থাকে। মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা থাকে, ঠিক আছে। কি বলছে? বক্ষ ও উদরের মাঝে এরকম একটা মধ্যচ্ছদা থাকে, যেটা দিয়ে ওকে আলাদা করছে। বক্ষ আর এটাকে আলাদা করছে, ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার পয়েন্ট দেখো, আমরা বলতে পারি ওদের লোহিত রক্তকণিকা, যেমন আমাদের আরবিসি লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস বিহীন, এই কথা বলছে। নিউক্লিয়াস বিহীন মানে কোনো নিউক্লিয়াস নাই, কিছু নাই, ঠিক আছে। নিউক্লিয়াস নাই, কিছু নাই। হ্যাঁ, আচ্ছা। এরপরে এখানে বলা হয় যে নিষেক, আমাদের নিষেকটা কেমন হয়? অভ্যন্তরীণ। হ্যাঁ, এই যে শুক্রাণু আর ডিম্বাণু দেহের ভিতরে হয়, তাহলে নিষেকটাকে আমরা বলি, নিষেক হচ্ছে অভ্যন্তরীণ। হ্যাঁ, অর্থাৎ এটাকে বলা হয় জরায়ুজ। কি বলা হয়? জরায়ুজ। তার মানে এই যে বাচ্চা প্রসব করে, তার মানে জরায়ুজ মানে কি? আমরা স্তন্যপায়ীরা কি করে? বাচ্চা নিজের পেটের ভিতরে প্রসব করে না? মানুষের কথা বলো, গরু ছাগল যাই বলো, ওরা কিন্তু ভিতরে প্রসব করে বাচ্চা। তাহলে জরায়ুজ মানে হচ্ছে বাচ্চা প্রসব করে। প্রসব মানে ভিতরে ধারণ করে, পেটের ভিতরে ধারণ করে। ওকে। আর লাস্ট পয়েন্ট যেটা আমাদের, সেটা হচ্ছে ওদের হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ। এই কথাটা। তাহলে আমাদের হৃৎপিণ্ড মানে তুমি মানুষের যে বৈশিষ্ট্য সেটাই যদি তুমি দিতে পারো তাইলেই হয়। মানুষের বৈশিষ্ট্যগুলা, ঠিক আছে, মানুষের বৈশিষ্ট্য। ওকে, এই জিনিসটা, এইগুলাই তোমার লাগবে এতটুকু পর্যন্ত। স্পেশালি এই যে আমি তোমাদেরকে বলে দেই, এই যে স্তন্যপায়ীর বৈশিষ্ট্য, এগুলা তোমার লাগবে। স্তন্যপায়ীর আমরা যে ধরো 7টা, এগুলা যদি লিখতে পারো এগুলাই না। তুমি নিজের মধ্যে চিন্তা করো যে তোমার মধ্যে কি আছে? মধ্যচ্ছদা আছে, পিনা আছে, স্তন গ্রন্থি আছে, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, এগুলা। এরপরে হচ্ছে আহ wait, ওকে, তারপরে আমরা পাখি, পাখি নিয়ে জানলাম, পাখিটাও ইম্পর্টেন্ট। পাখি, তারপরে এখানে মোটামুটি আসলে সরীসৃপও ইম্পর্টেন্ট বেশি, সরীসৃপ আসে। আর এদিক থেকে এই জিনিসগুলো তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে অ্যাক্টিনোপটেরিজি, এটাও খুবই, এই মাছের জায়গাটা খুবই আসে এখান থেকে মেইনলি। সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা খুব একটা দেয় না, খুব একটা এগুলা থেকে তেমন একটা আসতে দেখা যায় না। একাইনোডার্মাটা ইম্পর্টেন্ট, একাইনোডার্মাটার বৈশিষ্ট্য এগুলা এমসিকিউ এর জন্য এটা খুবই বেশি আসে, এমসিকিউ তে খুব বেশি আসে এই জিনিসটা। আর তোমার এই যে আমরা যে পড়ছিলাম আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা তোমার সিকিউ তে খুবই ইম্পর্টেন্ট। সিকিউ তে এটা আসতে পারে যে সিকিউ তে বৈশিষ্ট্যগুলো বলো কি কি আছে, এই প্রাণীর বৈশিষ্ট্যগুলো লিখতে বলতে পারে তোমাকে। তাহলে আমরা এর মাধ্যমে প্রাণীর শ্রেণীবিন্যাস এই পার্টটা আমরা কমপ্লিট করলাম, রাইট? বলো।
ওকে, তাহলে সবাই এতটুকু বুঝতে পারছো। এর মাধ্যমে তোমাদেরকে আমি অনেক কিছু এগুলো বলে দিছি। এত কিছু আসলে সিকিউতে আলটিমেটলি আসেই কয়েকটা জিনিস যেগুলো আমি তোমাদেরকে বললাম, এগুলা থেকে ম্যাক্সিমাম আসে। বাকি যেগুলো আমি তোমাদেরকে বলছি একটু বলে দিচ্ছি, যেগুলো এমসিকিউতে আসার মতো, মানে বিভিন্ন সময় অ্যাডমিশনে আসতেও পারে একটু ক্রিটিক্যাল লেভেলে, সেগুলোও আমি তোমাদের, যেমন ইউরো করডাটা, সেফালো করডাটা, ওগুলো নিয়ে আলোচনা করছি। ওগুলো যা যা লাগবে ওগুলো নিয়ে ভালোভাবে আলোচনা। সো আজকে পর্ব 3 এখানেই, মানে পর্ব 3-এর মাধ্যমে তোমার প্রাণী শ্রেণীবিন্যাস শেষ হলো। এরপরই আমরা ঘাস ফড়িং ইনশাল্লাহ শুরু করে দিব। সো আমাদের এই সপ্তাহেই আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। ওকে, ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ওকে, সো আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকো, সামনে আবারও দেখা হচ্ছে। টাটা।